প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসী বসে নবীনগরের কথার আজকের আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা, আপনাদেরকে সান্ধ্যকালীন আরেকটি অধিবেশনে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 22 ডিসেম্বর 2025, নবীনগরের কথার 410 পর্বের আয়োজন। আমরা ইতিমধ্যে 409টি পর্ব শেষ করেছি। আজকে 410 পর্বের এই বিশেষ আয়োজনে আমরা বরাবরের মতো সাংবাদিকতার বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। আজকের বিষয়বস্তু শুরুতে আমি একটু উল্লেখ করতে চাই যে বাংলাদেশে গত 54 বছরে সাংবাদিকদের উপর যে হত্যা, নির্যাতন, নানাভাবে হয়রানিমূলক মামলা হচ্ছে, সেটি কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না। বরং 5ই আগস্টের পর নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের বেলায় সেটি যেন আরো বেড়ে গেছে। এরকম একটি অভিযোগ থেকেই বলা হচ্ছে যে একের পর এক গণমাধ্যম এবং সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। সে কারণে আমরা আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি একের পর এক গণমাধ্যম এবং সাংবাদিক আক্রান্ত, এ বিষয়ে আমাদের করণীয় কি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে ইতিমধ্যে দুজন আলোচক যুক্ত হয়েছেন। যারা নবীনগরের কথা নিয়মিত দেখেন, আপনারা নিশ্চয়ই এই দুজন আলোচককে চিনতে পেরেছেন। তারা অত্যন্ত পরিচিত মুখ, বিশেষ করে নবীনগরের কথার দর্শকদের কাছে। আমার ঠিক বাইরে রয়েছেন, ঢাকা থেকে যুক্ত হয়েছেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আমার বন্ধু আজহারুল হক আজহার, যিনি প্রথম আলোর বাইরেও বাংলাদেশের সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করবার যে সংগঠনটি বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি, সেই কমিউনিটির জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছে। ঠিক ডানে রয়েছেন কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন নবীনগরের কথার আরেকজন বেশ ভালো একজন তার্কিক, সাইদুর রহমান নাইম, যিনি কালের কণ্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি, মাল্টিমিডিয়ায় কর্মরত রয়েছেন। তিনিও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসির সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আশা করছি আরো কয়েকজন যুক্ত হবেন। যুক্ত হলে নিশ্চয়ই আমরা তাদেরকে আপনাদের সামনে হাজির করব। শুরুতেই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যে ঘটনাটি গত কয়েকদিন যাবৎ দেশে এবং দেশের বাইরে নানাভাবে আলোচিত হচ্ছে, নানাভাবে সমালোচিত হচ্ছে, সেটি হচ্ছে গত 18ই ডিসেম্বর বাংলাদেশের প্রথম সারির যে দুটো গণমাধ্যম, একটি ডেইলি স্টার এবং অন্যটি প্রথম আলো, কিভাবে আক্রান্ত হয়েছে, কিভাবে হামলা হয়েছে, কিভাবে ভাঙচুর হয়েছে এবং কিভাবে অগ্নিসংযোগ করে দুটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই বিষয়টি কিন্তু গত কয়েকদিন যাবৎ গণমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। এবং এ নিয়ে আমি নিজেও আমার একটি লেখা ঠিক 24 ঘন্টা পর, সম্ভবত 28 ঘন্টা পার হওয়ার পর আমি একটি পোস্ট করেছিলাম যে বাংলাদেশে আদৌ কোনো সাংবাদিক কিংবা গণমাধ্যম সঙ্গে যারা নেতৃত্ব দিচ্ছেন বা গণমাধ্যমের যে বড় বড় সংগঠনগুলো আছে তাদের কার্যক্রম আদৌ আছে কিনা, সেই প্রশ্নটি করেছিলাম এবং বেশ আলোচিত হয়েছিল আমার সেই পোস্টে। এবং অসংখ্য, এখানে যে দুজন আছেন সেই দুজন সহ অসংখ্য গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত তারা মন্তব্য করেছিলেন যে আদতেই এরকম একটি বিয়োগান্তক, নারকীয়, নিন্দনীয় ঘটনা ঘটবার পর যখন বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব সহ বড় বড় সংগঠনগুলো শুধুমাত্র ছোট্ট একটি বিবৃতি দিয়ে হাত গুটিয়ে বসেছিলেন, কোনো ধরনের কার্যক্রম নিয়ে কারো মাথায় কোনো চিন্তা ভাবনা ছিল না, তখনই কিন্তু আমার এই পোস্টটি তাদের মাথায় বড় ধরনের একটা আঘাত করেছিল। আজকে কি সুখবর দিচ্ছি, যেহেতু আজকে যারা বিকেল বেলা হোটেল সোনারগাঁতে যেই সেমিনারটি হয়েছে, সেই সেমিনারে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যে সম্পাদক পরিষদ, সম্পাদকদের সংগঠন এবং মালিকদের সংগঠন যেটি নোয়াব, এই দুটো সংগঠনের যৌথ উদ্যোগে এই মব ভায়োলেন্স প্রতিরোধে যে একটি সেমিনার হয়েছে, সেখানে সুশীল সমাজ, গণমাধ্যম সহ সকল শ্রেণীর মানুষ কিন্তু সেখানে যুক্ত হয়েছিলেন এবং তারা কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি সর্বসম্মত সম্মিলিত একটি সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি ছিল এরকম যে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় সাংবাদিকদের এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে একটি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এবং যেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং যে ঘোষণার মাধ্যমে সাংবাদিকরা হয়তো আবার ঘুরে দাঁড়িয়ে
দাঁড়াবে, এই বিষয়টি নিয়ে মূলত আজকের এই আলোচনা। আমি একটু ছোট্ট করে যারা এই বিষয়টি এখনো জানেননি কিংবা আলোচকরা যারা জেনেছেন কিংবা জানেননি তাদের জন্য আমি একটু পড়তে চাই। বলা হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, আগুন এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করবার প্রতিবাদে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে সারা দেশের সাংবাদিকদের নিয়ে একটি মহা সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে নোয়াব, সভাপতি এবং বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক সমকাল এবং চ্যানেল 24 এর কর্ণধার একে আজাদ এই ঘোষণাটি সকলের পক্ষ থেকে দিয়েছেন। প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা, আগুন এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করবার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভা শেষে এই কর্মসূচিটি ঘোষণা করা হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে মব ভায়োলেন্স আক্রান্ত বাংলাদেশ এমন একটি শীর্ষক যৌথ প্রতিবাদ সভা আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন, সম্পাদক পরিষদ এবং নোয়াব। প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণীর পেশার মানুষ সংহতি জানাতে ছুটে যান। প্রতিবাদ সভা শেষে হোটেল সোনারগাঁয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেনও অনেক গণমাধ্যম কর্মী। এই ছিল সংক্ষেপে মূল বিষয়বস্তুটু। আমি এবার আসতে চাই আলোচকদের কাছে। শুরুতে একটু আসতে চাই, প্রথম আলো যেহেতু আক্রান্ত হয়েছে, ডেইলি স্টার যেহেতু আক্রান্ত হয়েছে, তার একজন প্রতিনিধি এখানে যুক্ত হয়েছেন। আমরা প্রথম আলোর প্রতিনিধি আমাদের সহযোদ্ধা বন্ধু আজহারের কাছে আসতে চাই। আজহার, যদি শুনতে পেয়ে থাকেন, আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে গণমাধ্যম বারবার আক্রান্ত হচ্ছে, কিন্তু এবারের আক্রান্তটি এতটাই ভয়াবহ, এটির তাৎপর্য এবং এটি কেন ঘটলো, কারা ঘটালো, এই বিষয়গুলো নিয়ে নানানভাবে আলোচিত হচ্ছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশের 18ই ডিসেম্বর এই ঘটনাটি ঘটবার পর আজকে 22 ডিসেম্বর, 4 দিন পার হয়ে 5 দিন পড়লো, কিন্তু ঢাকার বাইরে ছোটখাটো একজন সাংবাদিক নির্যাতিত হলে কিংবা খুনের শিকার হলে যেখানে ফুঁসে ওঠে পুরো দেশব্যাপী সাংবাদিক, গণমাধ্যম কর্মী কিংবা সুশীল সমাজ, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কেন নীরব? আমি, আপনি কিংবা নাইম, আমরা যারা আছি ঢাকার বাইরে কর্মরত, আমরা কেন হাত গুটিয়ে বসে আছি? এখন পর্যন্ত কেন এর প্রতিবাদে কোনো কর্মসূচি দিতে পারছি না? আমাদের দুর্বলতাটা কোথায়? প্রথম আলোর একজন দীর্ঘদিনের পোরখা কর্মী হিসেবে এই বিষয়গুলো যদি আপনি আপনার অবজারভেশনে তুলে ধরেন। আজহারুল হক। ধন্যবাদ। নবীনগরের কথা আজকের এই ভার্চুয়াল টক শোতে উপস্থাপক আমার প্রিয় বন্ধুর সহযোদ্ধা গৌরাঙ্গ দেবনাথ অপু এবং উপস্থিত আর এক বক্তা আমার সিনিয়র শেষ জনাব সাইদুর রহমান নাইম। আমার কথা কি নাইম শোনা যাচ্ছে? ক্লিয়ার, একদম ক্লিয়ার আছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিজয়ের মাস, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছিল। ঠিক এমন একটি মাসে, এমন একটি সময়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার এর উপর যারা আক্রমণ করেছে, হামলা করেছে, আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন যে একটি একটি উগ্রপন্থী লোক বাংলাদেশের চলমান যে পরিস্থিতি, অর্থাৎ একজন
প্রতিবাদী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির হত্যার এই শোকের দিনে তারা শোককে পুঁজি করে তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য একটি চক্র, একটি মহল, তারা পরিকল্পিতভাবে এই হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে। এটা অত্যন্তই ঘৃণিত এবং নিন্দনীয়। এটা শুধু সাংবাদিকদের জন্য না, রাষ্ট্রের জন্য, দেশের জন্য এবং সরকারের জন্য অবশ্যই এটা ঘৃণিত একটা কাজ। কারণ একটা গণমাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া, সেখানে অফিসে যারা কর্মরত আছে তাদের জীবন মরণের প্রশ্ন ছিল। কত বড় বর্বরতম এবং নিকৃষ্টতম মানসিকতার ফলে একটি অফিসের চারদিকে ঘেরাও করে এইভাবে অগ্নিসংযোগ, সেখানে অনেক লোক মারা যেতে পারতো, অনেক প্রাণহানি করতে পারত। তারা সেটাকে একবারও কিন্তু বিবেচনায় নেন। মানে মানুষ শত্রুতা পোষণ করে, এই যে মপতন্ত্র মধ্য দিয়ে এই ধরনের কাজ ঘটাতে হবে আর এই ধরনের উস্কানি যারা দেয়, আমি মনে করি তারা নিকৃষ্টতম, এই দেশকে ভালোবাসে না। তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের এই হীন উদ্দেশ্যকে প্রতিহত করতে হলে অবশ্যই সংবাদ মাধ্যম, সাংবাদিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আজকে প্রথম আলো রেজিস্টার করেছে, কালকে আর একটা করবে, পরশুদিন আর একটা করবে। এইভাবে এই ধরনের দুর্বৃত্ত বা সন্ত্রাসীদের কিন্তু সাহস বেড়ে যাবে বাস্তবতা। আজহার ভাই, তা আমি মনে করি যে প্রশ্নটিতে আসতে চাই, দুজন পাঠক বা দর্শক কিন্তু ইতিমধ্যে আমাকে ইনবক্সে লিখেছে যে এই ঘটনার পর সারা দেশে যেভাবে সাংবাদিক সমাজ, সুশীল সমাজ পিছু উঠবার কথা ছিল, সেটি কেন হলো না? কি এমন দুর্বলতা রয়েছে যে কারণে যে এর বিরুদ্ধে কোনো আমার ধরনের ন্যূনতম প্রতিবাদ হয়নি? আমার যেটা মনে হচ্ছে, প্রতিবাদ কিন্তু আজকে হচ্ছে না তা নয়। ঢাকায় কেন সেটি এত বড় আকারে 4 দিন পরে হলো? এই বিষয়টি যদি একটু টাচ না করতেন। না ৪ দিন পরে কিন্তু হয়নি। অপুদা, আপনি দেখেছেন হয়তো নিশ্চয়ই যে ১৯ তারিখেও কিন্তু একটা বড় ধরনের মানববন্ধন এবং প্রতিবাদ হয়েছে কারণ বাজারে, এবং সেখানে বিভিন্ন সেটা তো শ্রেণী পেশার সেটা মানুষ। তো সেটা তো সেটা তো আজহার ভাই, সেটা প্রথম আলোর কর্মীরা করেছে। আমি কিন্তু হ্যাঁ, আসলে ওইটা কর্মীরা জানতে করেছে। চাচ্ছি না। এখন আমার প্রথম কাছে আলোর যেটা মনে কর্মীরা তো হচ্ছে করবে, কিন্তু যে আমার সারা প্রশ্ন হচ্ছে দেশে অন্যান্য, আপনি যখন আক্রান্ত হবেন তখন তো নাইম এগিয়ে যাবে, অপু এগিয়ে যাবে। এটা নাইম হবে অপু না, কেন এটা চুপ? হয় না, এটা হচ্ছে না, কারণ আছে এগুলো। এখন একজন সাংবাদিককে আক্রান্ত করার জন্য আরেকজন সাংবাদিকের ইন্ধন থাকে। আমার যেটা মনে হয়েছে যে প্রথম আলোকে আক্রান্ত করা, ডেইলি স্টারকে আক্রান্ত করার পিছনে নিশ্চয়ই গণমাধ্যমের অন্য একটি শক্তি বা অন্য একটি সূত্র এখানে কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনারা ইতিমধ্যে হয়তো অনুধাবন করেছেন সেটা। এবং সারা দেশে কেন হচ্ছে না, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু আপনি অনুধাবন করতে পারছেন, বুঝতে পারতেছেন যে সারা দেশে মব ভাইলেন্সের শিকার হচ্ছে মানুষ প্রতিনিয়ত। মানুষ আতঙ্কে আছে, উদ্বিগ্নে আছে। এই জায়গা থেকে কিন্তু আমরা মফস্বলে ওকে হচ্ছে না তা না, বিভিন্ন জেলায়ও কিন্তু হচ্ছে। হয়তো যেভাবে হওয়া দরকার ছিল সেটা হচ্ছে না। অনেকে মনে করতে পারে যে এটা প্রথম আলোর ইন্টারনাল বিষয়, আসল তো বিষয়টা তা না। আবার প্রথম আলোকে নিয়ে অনেকের ঈর্ষা আছে, ব্যবসায়িক ঈর্ষা আছে। প্রথম আলো একটা ওয়েল সার্কুলেটেড পত্রিকা, বা তারা তাদের ব্যবসা বা সংবাদ জগতে তারা তাদের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। এখানে কিছু তাদের প্রতিদ্বন্দ্বী আছে, প্রতিপক্ষ আছে, আবার এটাও একটা কেউ কেউ বিষয় আছে। কেউ কেউ এটাও বলে যে প্রথম আলো একা চলতে নাকি পছন্দ করে, মানে কারোর সহযোগিতা ছাড়া। এরকম অভিযোগও আছে। তা তা নয়, সহযোগিতা ছাড়া কিন্তু চলা যায় না, এটা কিন্তু বাস্তবতা। এবং কদিন আগে মতি ভাই কিন্তু বলেছে যে আমাদের পাশে সবাই আছে, বা সরকার আমাদের পাশে থাকছেন, বা সুশীল সমাজ আমাদের পাশে দাঁড়িয়েছে। এটা খুব ভালো লাগার খবর, খুশির খবর। এবং সেই কারণেই কিন্তু আমার কাছে মনে হয়েছে কেন জানো, যে এই বড় মিডিয়াগুলো যদি সাংবাদিকদের একটা ঐক্যের বা সাংবাদিকদের সুসংগঠিত করার উদ্যোগ নেয়,
সেইটা বোধ হয় যে একটা কার্যকর হওয়া সহজ হবে এবং সমস্ত সাংবাদিকরা এটাকে খুব একটা ভালো দৃষ্টিকোণ থেকে দেখবে। আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছে নোয়াব এবং সম্পাদক পরিষদ, আমি মনে করি এটাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। অন্ততপক্ষে আর কিছু না হোক, যে মূল ধারার সম্পাদকরা এবং মূল ধারার পত্রিকাগুলো যদি এই ধরনের উদ্যোগ নেয়, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে সাংবাদিক সংগঠনগুলো আরো শক্তিশালী হবে। অর্থাৎ যার যার অবস্থানের জায়গায় থেকে। কিন্তু বাংলাদেশে যতগুলো সাংবাদিক সংগঠন আছে, বিগত দিনেও ছিল লেজুর ভিত্তি করা, রাজনৈতিক আহ আদর্শ পুষ্ট হয়ে তারা কিন্তু কাজ করেছে, সরকারের পক্ষে কাজ করেছে। অর্থাৎ একটা ন্যায় জায়গা থেকেও কিন্তু অনেকগুলো হয়নি। অনেকে প্রশ্ন তুলেছেন, যে দেখেছি আমি যে ফেসবুকে, যে একটা সময় তো এই কি বলে আপনার সংবাদের সম্পাদক, তারপরে মাহমুদুর রহমানের কথা বলেছেন, আমার দেশের সম্পাদককে অ্যারেস্ট করা হয়েছে। সেটা কিন্তু প্রেক্ষাপটটা একটা ছিল যে সেটা গভর্নমেন্ট তার এজেন্সি দিয়ে এগুলো করেছে। সেটা ছিল একটা বিষয়, কিন্তু রাষ্ট্রীয় মদদে হয়েছে সেটা। কিন্তু এই যে হচ্ছে এইটা, যে সন্ত্রাসী হামলা, সন্ত্রাসী কায়দায় হামলা, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করা, অর্থাৎ এক ধরনের আহ কি বলা হয় এটাকে, যে আপনাকে আহ মানে মুক্ত মনে কথা বলার যে অধিকার, সেই জায়গা থেকে আপনাকে বন্ধ করে দেওয়া, বা আপনার প্রতিষ্ঠানের ত্রুটি রুজিকে বন্ধ করে দেওয়া, এটা তো নিকৃষ্টতম একটা ঘটনা। এটা তো হতে পারে না। কারণ বাংলাদেশ, তার তাহলে মানে বাংলাদেশের সংবাদপত্র বা গণমাধ্যমকে বন্ধ করে দিত। আপনার পছন্দ হইলো না, আপনার প্রথম আলো পড়বেন না, আপনার পছন্দ হয় না, পড়বেন না, এটা তো একটা প্রতিবাদ। কিন্তু আপনার কোনো কারণে আপনার পছন্দ হলো না, আপনাকে ভিন্ন মতের মনে হলো, তাকে ধ্বংস করে দিতে হবে, তাকে জ্বালিয়ে দিতে হবে, তাকে পুড়িয়ে দিতে হবে। সেখানে গণমাধ্যমে কাজ করা, সেই প্রতিষ্ঠানে কাজ করা কর্মীদের জীবন মরণের প্রশ্ন যেখানে, সেখানে আপনি এরকম একটা ঘটনা ঘটাবেন সংঘবদ্ধ চক্র দিয়ে, এটা তো হতে পারে না। একদম। তার মানে হচ্ছে যে ঢাকায় আজকে যেটি আপনার সোনারগাঁ প্যান প্যাসিফিক হোটেল, যেটি আন্তর্জাতিক মানের, যেখানে নওয়াব এবং সম্পাদক পরিষদ যৌথভাবে যেই সেমিনারের মাধ্যমে যে সিদ্ধান্তটি নিয়েছেন, যে আগামী জানুয়ারিতে সারা দেশ থেকে সংবাদপত্রের সঙ্গে জড়িত গণমাধ্যম কর্মীদেরকে ডেকে নিয়ে তারা একটি মহাসম্মেলন থেকে একটি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, এবং এটি এ সময়ে আমার মনে হয় সবচেয়ে বেশি গণমাধ্যমের সঙ্গে যুক্ত, যারা বিভক্ত নানাভাবে একাধিক গ্রুপে, তাদের ঐক্যের বোধহয় একটি সুর বা আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি আসবো আবার আপনার কাছে নিশ্চয়ই কিছুক্ষণ পরে, একটু ঘুরে আসতে চাই কিশোরগঞ্জ থেকে। যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ থেকে কালের কণ্ঠের জেলা করেসপন্ডেন্ট মাল্টিমিডিয়া আমাদের নাইম। আমি আজহার ভাই একটু মিউট আমি করে দিয়েছি আপনাকে, আপনি একটু মিউট থাকবেন, আপনি মাঝে মাঝে মিউটটা ছেড়ে দেন, যে কারণ প্রচুর নয়েজ আসে। আমি আবার আপনাকে মিউট করে দিলাম। হ্যাঁ নাইম, যেটি আসলে আমি বলছিলাম, আমাদের প্রথম আলোর যিনি সিনিয়র সাংবাদিক, তিনি ঘটনাটির নিন্দা জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, এবং সারা দেশে যেই ধরনের প্রতিবাদ হওয়ার কথা এরকম একটি ঘটনায় সেরকম প্রতিবাদ আসলে হয়নি। তবে যেটি সমস্ত প্রতিবাদকে ছাপিয়ে গেছে একটি ঘটনা, সেটি হচ্ছে আজকে ঢাকায় একটি বিশাল আন্তর্জাতিক মানের হোটেল সোনারগাঁতে আগামী জানুয়ারি মাসে সারা দেশ থেকে ডেকে সাংবাদিক মহাসমাবেশ করে সেখান থেকে এই ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায় ইন ফিউচার, যাতে গণমাধ্যম কিংবা সাংবাদিকরা কখনোই আর এভাবে নারকীয় তাণ্ডবের শিকার না হন, সে বিষয়ে তারা হয়তোবা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যদি আপনাকে আমি সরাসরি বলি ঠিক উল্টোটা, যে এর আগে ৫৪ বছরে তো বহু ঘটনা ঘটেছে। এবার আমি উল্টোটা বলি, আপনি, আমি, আমাদের মতো আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এখানে প্রথম যিনি আলোচক ছিলেন তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তখন গণমাধ্যম কতটা সরব ছিল। কিন্তু আজকে প্রথম আলো ডেইলি স্টার বলে কিন্তু প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁতে এত বড় সম্মেলন করে কিন্তু সারা দেশে একটি মহা সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। তাহলে তেলে মাথায় তেল দেয়া হয়, সেটি কি প্রকাশ পাচ্ছে? উল্টো করে বললাম, আপনি কি বলবেন? সম্মানিত উপস্থাপক, দর্শক প্রিয় নবীনগরের কথার উপস্থাপক গৌরঙ্গ দেবনাথ অপু দাদা, আজকে আপনাদের এই
গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্য শুরুতেই আপনাকে সহ নবীনগরের কথার দীর্ঘদিনের দর্শকবৃন্দ সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যার আলোচনা শুনছিলাম আমাদের সিনিয়র সাংবাদিক ভাই জনাব আজহারুল হক ভাই এবং চট্টগ্রাম থেকে সাংবাদিক নেতা আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় সোহাগ আরিফিন ভাই সহ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়টা শুরু করতে চাই, আসলে দেখেন, প্রথমেই কিন্তু এই হামলার নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি কোনো ধরনের প্রতিবাদ হতে পারে শান্তিপূর্ণ উপায়ে এবং আহ এ ধরনের যে আগুন দিয়ে একেবারে সংঘবদ্ধভাবে মিছিল সহকারে পুড়িয়ে দেওয়া, এটা হচ্ছে আহ একটা অবৈধ পন্থা। এটাকে গণতান্ত্রিক ব্যবস্থায় বলেন বা সভ্য সমাজ বলেন, কোনো সমাজ রীতিনীতিতে এটা গ্রহণ করতে পারে না। শুরুতেই আমি এটার দুঃখ প্রকাশ করছি এবং এই ঘটনায় অত্যন্ত নিন্দনীয় হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে ঘটনাগুলি ঘটে আমরা স্বাভাবিক দৃষ্টিতে এটা নিয়ে ব্যাখ্যা করতে পারি যে এই ঘটনাটা দেখতে অন্যায় হয়েছে, খারাপ হয়েছে, নিন্দা জানাচ্ছি। কিন্তু এই ঘটনাটা তো একদিনে তৈরি হয়নি। এই ক্ষোভটা কেন তৈরি হলো? অন্যান্য মিডিয়া ঠিক আছে, কিন্তু এই দুটি মিডিয়ার উপর কেন আসলো? আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু দেখেছি অনলাইনে অফলাইনে নানা ধরনের প্রচারণা, সেই বিষয়গুলি কিন্তু এটাতে এই রয়েছে। আরেকটি হচ্ছে যে এই হামলার পিছনে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গ্রুপেরও ইন্ধন রয়েছে। কারণ হচ্ছে তাদের ব্যবসায়িক স্বার্থগত এবং তাদের পলিসি সংবাদ জগতের সেখানেও থাকতে পারে। তো সব মিলিয়ে বলা চলে যে একটি বড় ধরনের একটি আক্রোশের শিকার হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রিয় আজহারুল হক ভাই বলছিলেন যে আসলে আমার দেশ এবং সংগ্রাম পত্রিকা তারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছে এবং সেখানে মব বা এই ধরনের অবস্থান ছিল না। আমি কিছু তথ্য যুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে দেখেন, আপনি যখন মনে করেন যে আপনি বড়লোক মানুষ, আপনার এলাকার দরিদ্র একজন মানুষের উপর আঘাত হয়েছে, তিনি মুচি সম্প্রদায়ের লোক আর আপনি উঁচু বংশের লোক, ব্রাহ্মণ শ্রেণীর লোক, কিন্তু আপনি তার আঘাতটাকে নিজের উপরে আঘাত মনে করলেন না, ভাবলেন যে আমি উঁচু তলায় থাকি, আমার কিছু হবে না। ওই মুচিওলার বাড়িতে আঘাত লাগছে, আমার কখনো কিছু হবে না। সেই আঘাতটা একদিন আপনার উপর আসতে পারে, আমাদের উপরে আসতে পারে। সেই চিন্তা থেকে কিন্তু শুরুতেই এইসব ঘটনায় আমাদের বড় করে দেখা উচিত ছিল। এখন মব কাকে বলে? মব কি জুলাই 24-এর পর থেকেই কি এই মব শব্দটি আবিষ্কার হয়েছে, না মব আগেও ছিল? আমি একটি তথ্য উল্লেখ করতে চাই। আপনারা দর্শক যারা আছেন গুগলে সার্চ করে দেখে নিবেন যে দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসে ঢুকে বয়োবৃদ্ধ একজন বর্ষিয়ান সম্পাদক জনাব আবুল আসাদ সাহেবকে কলারে ধরে তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ নামক কতিপয় লোকজন যখন গিয়ে একজন সম্পাদককে কলারে ধরে বের করে আনেন, লাঠি দিয়ে আঘাত করে কম্পিউটার ভেঙে ফেলেন, সেটা কি মব বলা হয় কিনা সেটা উপস্থাপকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। ইনি ওনার আলোচনায় এটা বলবেন যে এটা কি মব কিনা এবং এটা কি রাষ্ট্রীয় নিপীড়ন ছিল কিনা, তারা কোন বাহিনীর লোক ছিল। মুক্তিযুদ্ধ মঞ্চে যারা ছিল মিছিল সহকারে, আমি ছবি আছে, আমি কমেন্টে পরবর্তী দিয়ে দিব দেখার জন্য। আমার কাছে এই ছবি আছে যে অফিসের সামনে অবস্থান নিয়েছে, যে হামলার ঘোষণা দেওয়া হচ্ছে, হামলা করবে। তখন আসলে তাদেরকে কেন নিবৃত করা যায়নি? এটা কি মব বলবেন কিনা আপনারা? তো একটি পত্রিকার অফিস, আজকে যেমন ডেইলি স্টারের উপর হামলা হয়েছে, প্রথম আলোর উপর হামলা হয়েছে, আমি নিন্দা জানিয়েছি প্রথমেই। সংগ্রাম, আমার দেশ এবং নয়া দিগন্তর যে নীতি আদর্শ, সেটার সাথে আমার দ্বিমত রয়েছে। তাদের আদর্শের সাথে আমার দ্বিমত রয়েছে, আমার কোনো অংশে মিল নেই। একই সাথে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে সম্পাদকীয় নীতি, এখানেও আমার আপত্তি রয়েছে। তাদের নিউজের যে ক্যাটাগরি সেখানে ঠিক আছে, কিন্তু তাদের সম্পাদকীয় পলিসি এবং বাংলাদেশে এক ধরনের কালচার যে স্টাবলিশ করার, যে পশ্চিমা সংস্কৃতিকে কৌশলে বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে এবং সারা দেশে মাঠ পর্যায়ে নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতির ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রয়াস, সেটি কিন্তু সারা দেশে প্রথম আলো ডেইলি স্টারের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। এ কারণে হয়তো বা কিছু মহল এটার প্রতি ক্ষুব্ধ, এটা থাকতেই পারে। কারো আদর্শ পছন্দ নাও হতে পারে, সেটা পত্রিকা না পড়তে পারে, অথবা এটার গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করতে পারে, সরকারের কাছে দাবি জানাতে পারে। কিন্তু কোনোভাবেই মিছিল সহকারে নিয়ে হামলা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, পছন্দ না হলে সংগ্রাম অফিস ভাঙচুর করা, দিনকাল অফিস ভাঙচুর করা, আমার দেশ বন্ধ করে দেওয়া, মিছিল সহকারে আঘাত করা। আপনি দেখেছেন যে আদালতের সামনে মাহমুদুর রহমান সাহেবকে, আমার দেশের সম্পাদক কুষ্টিয়ায়,
যখন রক্তাক্ত করে আঘাত করা হলো আদালতে, সেখানে পর্যন্ত নিরাপত্তা নাই। এটা কি আপনি মব বলবেন? সেই প্রশ্ন আমি ছুড়ে দিলাম আলোচকদের কাছে। একজন পত্রিকার সম্পাদক, আপনার পত্রিকা নাই পছন্দ হতে পারে, এটা পত্রিকাই ধরলাম না, কিন্তু এমন একজন সম্পাদককে আহ, আদালতের বারান্দায় যখন আঘাত করা হয়, তখন কি প্রথম আলো ডেইলি স্টার সম্পাদক পরিষদ কি প্রতিবাদ করেছিলেন? যখন মুক্তিযুদ্ধ মঞ্চ নাম দিয়ে সংগ্রাম অফিসে কলার ধরে সম্পাদককে বের করে আনলেন, পত্রিকা অফিস ভাঙচুর করলো, তখন কি এই নোয়াব তারা কি প্রতিবাদ জানিয়েছিলেন? তখন কি ডেইলি স্টার, প্রথম আলো এটা নিয়ে সারা দেশে সাংবাদিকদের জাগরণের ডাক দিয়েছিলেন? আমার মনে হয় দেয়নি, হয়তো তথ্যের ঘাটতি থাকতে পারে। আমার যতটুকু তথ্য তারা দেয়নি, এবং সম্পাদক পরিষদ একত্রিত হয়ে এটা তাদের উপর দায়ভার নেয়নি। এটাকে রাজনৈতিক ভাবে তাদেরকে, ওই যে আমি প্রথমেই বলেছি, ছোট শ্রেণী মনে করে, যখন আমি নিজের উপর আঘাত মনে করি না, একদিন সেই আঘাত কিন্তু আমার উপর পড়তে পারে। তখন যদি জোরালো প্রতিবাদ হতো, তাহলে কিন্তু আজকে আমার ডেইলি স্টার বা প্রথম আলো পরে এই হামলার দুঃসাহস হতো না। কিন্তু তখন যেরকম এটাকে আপনি হাইড করে গেছেন, আপনি এটাকে অতি সুশীল দেখাতে গিয়ে আপনি নিরাপদে থাকতে চেয়েছেন, আজকে আপনাকে প্রকৃতি আপনার উপর প্রতিশোধ নিয়েছে। যদিও এটা আমরা কেউ সমর্থন করি না, কিন্তু প্রকৃতির বলে একটি প্রতিশোধের কথা আছে, সেটি কিন্তু প্রথম আলো ডেইলি স্টার পেয়েছে। আর কেন মানুষ ক্ষুব্ধ হলো, কেন সংক্ষুব্ধ হলো, কেন পুড়িয়ে দিল অফিস, সেই পলিসিটাকে আপনার সংশোধন করা প্রয়োজন। আমি অনুরোধ করব যে মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের মানুষের পক্ষে, দেশের যে ধর্মীয় যে ব্যাপকতা, ধর্মীয় যে শক্তি, তাদের মতামতকে শ্রদ্ধা জানিয়ে আপনারা সাংবাদিকতা করবেন, তাহলে মানুষ অবশ্যই আপনাদেরকে গ্রহণ করে দিবেন। আমরা দেখেছি যমুনা টেলিভিশনের সাংবাদিকদেরকে ফুলের মালা দিয়ে এক মিছিল করতে, আবার দেখেছি কোথাও আগুনও দিতে। আসলে এটি কেন হয়? মানুষ আসলে মানে কম কষ্টে আসলে আঘাত করতে আসে না, তীব্র কষ্ট যখন প্রকম্পিত হয়, তখনই কিন্তু বিপ্লব ঘটে, তখনই কিন্তু অভ্যুত্থান ঘটে, তখনই কিন্তু বিচারক যখন ন্যায় বিচার করেন না, মানুষকে জুলুম করেন, তখন কিন্তু বিচারকের বিচার করে জনগণ, তখন আর বিচার মানে না। অতএব কি কারণে গণবিস্ফোরণ ঘটেছে, কি কারণে এটি ঘটেছে, এটার আপনার বের করতে হবে। এটার যদি কোনো ঘাটতি থাকে, সেটা সংশোধন করতে হবে, এবং কোনো অবস্থাতেই যেন আমাদের দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, এ ধরনের কোনো পলিসি যেন অ্যাপ্লাই করা না হয়। আমি একটা নিউজে দেখি যে কোথায় বটগাছ কেটে ফেলেছে, এটা নিয়ে আন্দোলন হয়, বিক্ষোভ হয়, অথচ দাড়ি টিপুওয়ালা একজন লোককে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পিটিয়ে মারা হচ্ছে, তাদের বেলায় প্রতিবেদন নাই, মানববন্ধন নাই, নিউজ নাই, সে সেমিনার হয় না। আরেকটি বিষয় হচ্ছে, যখন আজহারুল হক ভাইয়ের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়, নবীনগরের গৌরঙ্গ দেবনাথ উপদার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়, তখন কিন্তু এসব পত্রিকাতে বা বিভিন্ন সব পত্রিকাতে কিন্তু আমরা নিউজ দেখি নাই, এবং এই ধরনের প্রতিবাদও দেখি নাই। তাহলে কি তারা কি সাংবাদিকতার বাইরের কেউ? মানে বড় কেউ হলে প্রতিবাদ হবে, আর উপজেলা লেভেলে বা জেলা লেভেলে কেউ আক্রান্ত হলে এটা কেউ জানবেই না? এটা তো হতে পারে না। আমি দেখেন কিন্তু গৌরঙ্গ দেব কিন্তু উপদা। কিন্তু নাইম কিন্তু নাইম এবার তো এত বড় দুটো গণমাধ্যম জাতীয় পর্যায়ের একেবারে বলা হচ্ছে যে প্রথম সারির এক বা দুই ক্যাটাগরির, ১ নাম্বার ২ নাম্বার দুটোই। ইংরেজি দৈনিকের ক্ষেত্রে ডেইলি স্টার ডেফিনিটলি নাম্বার 1, এবং বাংলা দৈনিকের ক্ষেত্রে প্রথম আলো নাম্বার 1। এরকম দুটো পত্রিকায় এত বড় নারকীয় তাণ্ডবের পর আপনার সমস্ত কথা মেনে নিয়েই অতীতে এই ঘটনাগুলি ঘটেছে, সেগুলোর প্রতিবাদ হয়নি। সেটি আমি আমার লেখাতেও লিখেছি যে আজকে যদি সংগ্রাম পত্রিকার সম্পাদক কিংবা আমার দেশ পত্রিকার সম্পাদকের উপর যে নারকীয় তাণ্ডব আমরা আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি, সেগুলোর যদি মানে এই গণমাধ্যমের সঙ্গে যারা সংশ্লিষ্ট নোয়াব কিংবা আপনি সম্পাদক পরিষদের কথা বললেন, তখন সম্পাদক পরিষদ ছিল কিনা আমি জানি না, বা নোয়াব ছিল কিনা। কিন্তু আরো সংগঠন ছিল, জাতীয় প্রেস ক্লাব ছিল, বিভিন্ন সাংবাদিক বড়, বড় সংগঠন ছিল। তারা কিন্তু কেউ সেভাবে আজকে যেই ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু ঘটেনি। কিন্তু আমার প্রশ্নটি আজহার ভাইকে করেছিলাম। আজহার ভাই প্রথম আলোর করেসপন্ডেন্ট হিসেবে তিনি লিভ নিয়েছেন। জানি না আবার ঢুকবেন কিনা। যে ছোটখাটো আমরা ঘটনায় দেখেছি যে সারা দেশে কিরকম তোলপাড় হয়। গণমাধ্যম কর্মীরা আক্রান্ত হলে কিংবা যদি তারা হত্যাকাণ্ডের শিকার হয়। সারা দেশে আমি, আপনি, আমরা উপজেলা, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, ঢাকায় কত বড়, বড় মানববন্ধন, বিক্ষোভ মিছিল করি। কিন্তু এই ঘটনাটির পর কিন্তু এখন পর্যন্ত ২-১ টি সংগঠন নামমাত্র বিবৃতি দিয়ে বসে আছেন। এর বাইরে গত ৫ দিন যাবৎ there is no action, কোন কার্যক্রম নেই। কিন্তু আজকে যে কার্যক্রমটি করেছে যেটি আমিও বললাম যে ৫ দিন পরে হলেও ঢাকায় তারা কিন্তু একটা বড় ধরনের
আহ্বান জানিয়েছে আমাদের সাংবাদিকদেরকে যে আগামী জানুয়ারির মাঝামাঝি আমাদেরকে ডেকে নিয়ে তারা একটি কর্মসূচি ঘোষণা করবে। আমার প্রশ্ন হচ্ছে ঢাকার বাইরের মানুষগুলো এত গণমাধ্যম কর্মীরা কেন চুপ? অতীতে আপনি করেননি বলে আমি করব না? গৌরাঙ্গ দেবনাথ উপদা, আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা বলে আপনার এই প্রশ্নতে আসছি, যে আমাদের যখন কালের কণ্ঠের টিপু সুলতান সম্ভবত উনি যখন আক্রান্ত হয়েছিলেন, তখন কিন্তু হ্যাঁ, কালের কণ্ঠ ধারাবাহিক রিপোর্ট করে তার পাশে ছিল। এটা তার মিডিয়া হাউস একদম। হিসাবে ভালো প্রতিবাদী ভূমিকা নিয়েছিল। কিন্তু আপনি দেখেন, প্রথম আলো বা সমকাল বলেন, অন্যান্য দেশের প্রথম সারির মিডিয়াতে কিন্তু এ ধারাবাহিক রিপোর্ট হয়নি। তার মানে তারা হ্যাঁ, নিজেদের কর্মী মনে করতে পারেনি। অথচ আমরা যদি মনে করতাম সে যে হাউজেই কাজ করুক, সোহাগ আরিফিন আক্রান্ত হয়েছে মানে আমার ভাই আক্রান্ত হয়েছে, গৌরাঙ্গ দেবনাথ উপদা আক্রান্ত হয়েছে মানে আমার মিডিয়া আক্রান্ত হয়েছে, আমার প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, আমার গোত্র আক্রান্ত হয়েছে, আমার গোত্র আক্রান্ত হয়েছে, সেই চিন্তা ধরে যদি আমরা সব মিডিয়া ঝাঁপিয়ে পড়তাম, তাহলে বাংলাদেশের এমন কারো বাপের শক্তি ছিল না যে কোনো একজন আঘাত তো দূরের কথা, টু শব্দ করবে এমন ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশে কারো বুকের পাটা হয় নাই। বুঝি আমরা সমগ্র মিডিয়া এক থাকি, এবং আমরা দেখি যে আসলে নিচু সম্প্রদায়ের মানুষেরও গোত্র আছে, সব ধরনের মানুষের একটি গোত্র আছে, সংগঠন আছে। কিন্তু আমাদের লেখালেখি জগতের মধ্যে আমরা একটা গোত্র সৃষ্টি করতে পারি নাই, যেখানে কোনো শ্রেণী, যেখানে কোনো আদর্শ বিভেদ থাকবে না, শুধু আমাদের পেশাগত যেখানে পরিচয় থাকবে। আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি একজন মিডিয়া জগতের লোক, আপনার যে কোনো আপদে বিপদে, আপনার সুখে যেমন আমি হাসবো, আপনার দুঃখে আমি কাঁদতে হবে। এই চিন্তা দিয়ে যদি আমরা জাগ্রত হতে পারি, তাহলে মনে হয় একটি সফল আসবে। আরেকটি হচ্ছে, আপনি বলেছিলেন যে কেন মানববন্ধন হচ্ছে না বা আগ্রহী হচ্ছে না মানুষজন। আমার যেটা মনে হচ্ছে যে আসলে অতীতের যে ঘটনাগুলি সেটি সুখকর নয় আমাদের জন্য। আমরা আগ্রহী হয়ে মানববন্ধন করতে যাব, কিন্তু দেখা গিয়েছে আমাদের সমস্যায় তারা কেউ এগিয়ে আসছে না। এমনকি আমরা যে মিডিয়ার জন্য আজকে দাঁড়াবো, আমাদের কোনো সমস্যায় দু কলম এইসব মিডিয়াতে উঠবে, এইরকম আশাও আমরা করতে অনেকটা কষ্টে ভুগি। কারণ সোহাগ আরিফিনের কোনো একটা বিপদে পড়লে চিন্তা করবে এইসব সংগঠন, সাংবাদিক সংগঠন জাতীয় না, এটার মধ্যে প্রথম সারির কোনো মিডিয়া নাই, সাপ্তাহিক আছে, আঞ্চলিক পত্রিকা আছে, এগুলি প্রথম আলোতে, ডেইলি স্টারে অথবা আল জাজিরাতে আসার যোগ্য না, অতএব আমরা এসব নিউজ হাইড করে যাব। এভাবেই কিন্তু আপনি নিজের উপর বিপদ টেনে আনেন। আজকে যদি আমি মনে করি যে সোহাগ আরিফিন যে পত্রিকারই হোক, সে একজন গণমাধ্যম কর্মী আক্রান্ত হয়েছে, তিনি আমাদের গোত্রের ভাই, আমরা কোনো অবস্থাতে তাকে ছেড়ে যাব না। আমরা একদিকে বাংলাদেশের 64 জেলা থেকে ঝাঁপিয়ে পড়ব, সকল পত্রিকায় ধারাবাহিক ফলো আপ, প্রতিবেদন, রিপোর্ট হতেই থাকবে। তাহলে কিন্তু রাষ্ট্র এবং প্রশাসনের টনক নড়বে এবং একজন সহকর্মী শক্তি বৃদ্ধি হবে। কিন্তু আমরা করছি কি, যখন আমরা নিজে বিপদে পড়ছি, তখনই নানা ধরনের খরচ টরচ করে ভিআইপি জায়গাতে প্রোগ্রাম করে আমরা দেখাচ্ছি যে আমরা এটা করছি, কিন্তু আমরা এটাকে সামগ্রিক বিপদ দেখছি না। আমি যখন বিপদে পড়ছি তখন আমার স্বার্থ হাসিল হলে আবার চুপ হয়ে যাচ্ছি, আবার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমি পেলেই আমি এই বিষয়ে চুপ হয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যে যে কোনো আদর্শের পত্রিকা হোক, সেটা না আপনি কেউ হামলা করতে পারবে না, যে মতেরই সাংবাদিক হোক, তাকে কোনো অবস্থাতেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। তাকে আমরা আমাদের সাংবাদিকতার যে প্রেস ইনস্টিটিউট আছে, প্রেস কাউন্সিল আছে, তাদের মাধ্যমে বিচার হবে। একজন সাংবাদিক খুন খারাপের সাথে জড়িত নয় কখনো, অতএব তাকে কেন মিথ্যা মামলায় জেলে থাকতে হবে? একজন নীরব মানুষ যে কোনো আদর্শের থাকতে পারে, কিন্তু তিনি অপরাধী কিনা সেটা আগে নিশ্চিত করতে হবে। তিনি যদি অপরাধী না হন, শুধু মতামত প্রকাশ করার জন্য তাকে আপনি ধরে জেলে পরে দিবেন, এটা আমি মনে করি যে মানবাধিকার হরণ। এবং এসব করলে আসলে আমাদের যে স্বাভাবিক সভ্যতা, এই সভ্যতা বিবর্জিত হবে, আমরা একটি অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাব। আর আমি সবাইকে আহ্বান জানাবো যে আগে ভুল করেছি, এখনো ভুল করবো, আমরা এইসব তুলনা দিতে চাই না। আমরা মনে করি আজকে থেকে আমাদের সংশোধন হতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার থেকে আমরা আজকে থেকেই শিক্ষা নিব, এবং অতীতের ভুলগুলিতে যে থেকে আমরা শিক্ষা, অতীতেও কিন্তু মব হয়েছে, এখনো হচ্ছে, এটার হয়তো নবরূপ নিয়েছে, কিন্তু এটা কিন্তু আগেই সৃষ্টি হয়েছে। আর গুগলে সার্চ দিলেই কিন্তু সেগুলি পাওয়া যায়, কিন্তু তখন এই মিডিয়া কিন্তু মব বিষয়টি আবিষ্কার করেনি। আর আমরাও এসব মব বিষয়টি মানে আলোচনা করিনি। আমরা দেখেছি পিটিএ মারতে লাঠি দিয়ে, তখন এটাকে আমরা কেউ মব বলিনি, আপনি দেখাতে পারবেন না কোন মিডিয়া এটাকে মব বলেছে। অতএব মব আগেও ছিল, এখনো এটা নবরূপ ধারণ করেছে, হয়তো বেড়েছে, তবে আমি মনে করি এটা হওয়া উচিত না। আমি এসব হামলার নিন্দা জানাচ্ছি এবং এ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি, এবং কি কারণে হামলা হচ্ছে এই থেকে আমরা
ফিরে আসতে পারি কিনা, আমাদের কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা, আমরা কি নিরপেক্ষের জায়গা থেকে সরে যাচ্ছি কিনা, মানুষের সেন্টিমেন্ট কি আমরা বুঝতে পারতেছি কিনা, ধর্মীয় আবেগ অনুভূতি, মানুষের চিন্তা চেতনা সেটি কি আমরা কি ধারণ করতে পারছি কিনা, সেটি কি আমার দেখা উচিত। আমার পত্রিকা কেউ পড়লো না, আমি মিথ্যা লিখে গেলাম, এটা কোনো কাজ হতে পারে না। আমার ক্ষমতা আছে, আমি পত্রিকা ছাপাচ্ছি কিন্তু যা তা লিখে ফেলছি, ধর্মীয় সেন্টিমেন্ট আমি দেখছি না, রাষ্ট্রের স্পর্শকাতর জিনিসগুলি আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে বিভেদ ছড়িয়ে দিচ্ছি, উস্কানিমূলক প্রকাশ করছি। আমি বিদেশি বিভিন্ন এনজিওর যে থিওরি সেটি আমি এই দেশে বাস্তবায়ন করে এই দেশটাকে আমরা অন্যান্য দেশের সাথে মিলিয়ে ফেলে মানে সংস্কৃতির যে একটি যুদ্ধ, সেই যুদ্ধ আমরা নীরবে চালিয়ে দিচ্ছি। অতএব একদম নিজের বিদেশি চিন্তা চেতনাকে পত্রিকার মাধ্যমে প্রকাশ করলে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। অনেক মিডিয়া আছে এসব করে, আমি নাম বলতে চাচ্ছি না, আমি মনে করি তারা সংশোধন হয়ে যাবেন, যাতে করে ভবিষ্যতে মানুষের খুব এই ধরনের বিস্ফোরণ না ঘটতে পারে। সেখানে আমাদেরও সতর্ক হওয়া প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ নাইম, খুবই চমৎকার একটি আলোচনা আপনি সূচনা করলেন। যে আজকের বিষয়বস্তু হচ্ছে, আমি আবারও আমাদের সঙ্গে দুজন সাংবাদিক নেতা যুক্ত হয়েছেন। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সোহাগ আরিফিন, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু। এবার আমরা কিশোরগঞ্জ থেকে আবার একটু হ্যালো ফিরবো। হ্যালো হ্যাঁ, আজহার ভাই কিছু বলবেন? আজহার ভাই, আমরা আসবো আপনার কাছে। আমরা একটু চট্টগ্রামে যেতে চাচ্ছি। চট্টগ্রামে আছে আমাদের সিআরএ প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির জয়েন্ট কনভেনার প্রিয়ভাজন সোহাগ আরিফিন। সোহাগ ভাই, বিষয়বস্তু নিশ্চয়ই আপনি জেনেছেন যে একের পর এক যে গণমাধ্যম কিংবা সাংবাদিক আক্রান্ত হচ্ছে, আসলে এই বিষয়ে আমাদের করণীয় কি? এত বড় দুটো কাগজ নারকীয় তাণ্ডব চালানোর 5 দিন পর সারা দেশ যখন অনেকটা নীরব, এই পর্যন্ত আমি কোনো প্রেস ক্লাব কিংবা সাংবাদিক সংগঠনকে রাস্তায় দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে দেখিনি। যেটি আমি দুজন আলোচককে বলেছি যে ছোটখাটো বিষয়ে যখন রাস্তায় নেমে যায় গণমাধ্যম কর্মীরা, সুশীল সমাজের প্রতিনিধিরা, সেই জায়গায় প্রথম আলো ডেইলি স্টারের মতো দুটো কাগজ কিংবা নিউজ এডিটর শ্রদ্ধেয় নুরুল কবিরের উপর যে হামলা বা নাজেহালের ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পর কেন আপনারা সাংবাদিক নেতারা পিছিয়ে আছেন? কিন্তু 5 দিন পর আজকে আবার ঢাকায় হোটেল সোনারগাঁর মতো বিশাল এক আন্তর্জাতিক মানের জায়গায় বসে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে সারা দেশ থেকে সাংবাদিকদের নিয়ে একটি বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন, যেটি আমি মনে করি অত্যন্ত পজিটিভ একটি সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন উঠেছে, অন্যান্য বার বিগত 54 বছরে এমন বহু ঘটনা ঘটেছে, এরকম উদ্যোগ তো এর আগে নেওয়া হয়নি। এটা যেমন পজিটিভ দিক, আবার নেগেটিভ দিক নিয়ে আলোচনা হচ্ছে। সব মিলিয়ে আপনি আপনার অবজারভেশনটা তুলে ধরবেন যে সাংবাদিক নেতা হিসেবে আপনি কতটা ব্যর্থ যে দুটো বড় পত্রিকায় হামলা হওয়ার পরও আপনি এখন পর্যন্ত একটি কর্মসূচি ঘোষণা করতে পারেননি কিংবা রাস্তায় দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে পারেননি। কেন? সোহাগ আরিফিন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গদা। পাশাপাশি আমাদের প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আজহার ভাই, এবং দুর্দান্ত বলে সবসময় আমাদের স্নেহের ছোট ভাই কিশোরগঞ্জ থেকে নাইম। ব্রাহ্মণবাড়িয়ার রিপোর্টার্স ক্লাবেরও এক শ্রদ্ধাভাজন বড় ভাই আছেন এখানে। দেখেন, আমি প্রথমেই স্বীকার করে নেই যে আমি একজন সংগঠক হিসেবে, আমি একজন সাংবাদিক হিসেবে আমি ব্যর্থ। কারণ গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই কথাটাই ভাসতেছে যে যখন জীবনের নিরাপত্তা নাই তখন বাক স্বাধীনতা খুঁজে কি করব। এই জিনিসটা যখন সোশ্যাল মিডিয়াতে চলছে তখন আর যখন দেখছি যে সারা বাংলাদেশে অনেক বড় বড় সংগঠনগুলোও প্রথম আলো এবং ডেইলি স্টারের এই নগ্ন হামলার জোরালো প্রতিবাদ রাখেনি, তখন আসলে বেঁচে থাকাটাই শ্রেয়। বেঁচে থাকাটাই এখন আসলে শ্রেয়। কারণ খুব জঘন্য রকমের একটা পরিবেশ আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে রেখেছে। সেই জায়গায় আজকে এই হামলার 5 দিন পরেও যে একটা সুখকর একটা মেসেজ ঢাকা থেকে সারা বাংলাদেশের মফস্বলের সাংবাদিকরা পেয়েছে, এটা আসলে সত্যি প্রশংসনীয়।
এবং দাদা আপনার মতো করে আমি বলবো যে এটি আসলেই হওয়ার ছিল। তো এতক্ষণ তো নাইম এবং আজহার ভাই অনেক বিষয় নিয়ে কথা বললেন এবং নাইম অনেক যুক্তি দিয়ে অনেকগুলো কথা বললেন। দেখেন, আমাদের আসলে এখন অন্য কোনো কিছু চিন্তা না করে এই যে একটা জানুয়ারির মাঝামাঝিতে একটা মহা সমাবেশ, হ্যাঁ, এই ধরনের যে একটা ডাক আসছে, এই ডাকটাকে প্রাধান্য দেওয়া, দল মত নির্বিশেষে কোনো কিছু না ভেবে এই ডাকটাকে প্রাধান্য দিয়ে একটা জবাব তৈরি করে দেওয়া উচিত যে গণমাধ্যম কর্মী এ যাবৎকাল পর্যন্ত 54 বছর অনেক হামলা মামলার শিকার হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, হ্যাঁ, এরপরে যে আজকে একটা জোরালো ডাক আসবে, এই ডাকটাকে সবাই সকলে একতা ঐক্য মনে করে এটাতে এগিয়ে আসা উচিত। কারণ এই ধরনের ঘটনা আমাদের দেশে আর কখনো ঘটেনি। যেমন ধরেন রোজিনাপার বেলা অনেক বড় আন্দোলন হয়েছে, নোয়াখালীর মোজাক্কেরের বেলা অনেক বড় আন্দোলন হয়েছে, সুবর্ণা নদী পাবনার তার বেলাও অনেক বড় আন্দোলন হয়েছে। এইভাবে এখন কেন একদিন পরে বা একদিন পরে মানববন্ধন হলো বা 2 দিন পরে মানববন্ধন হলো বা 5 দিন পরে এই ধরনের মহাসমাবেশের ঘোষণা আসলো, তাৎক্ষণিক কেন এই ধরনের ঐক্যবদ্ধতায় আসতে পারলো না সাংবাদিক নেতারা? এটা আসলেই দুঃখজনক। আমরা যারা কেন্দ্রকে ফলো করি, ঢাকাকে ফলো করি, তাহলে আমরা মনে করব যে সাংবাদিক নেতারা ওই কথাটাই মেনে নিচ্ছে যে বেঁচে থাকাটাই এখন শ্রেয়। কারণ মত প্রকাশের তো আসলেই কিছু নাই। আপনারা যারা এই যে আজহার ভাই, নাইম, তারপর গৌরাঙ্গদার একটা পোস্ট খুব ভাইরাল হইলো, হ্যাঁ, ওই পোস্টে অনেকগুলা কমেন্টস হয়েছে। তো ওই কমেন্টস 2-1টা কমেন্টস এরকমও দেখা যায় যে চোখ রাঙানি সুরে কথা। এই যে এভাবেই আসলে না সাহসগুলো পেয়ে যাচ্ছে। আমরা গৌরাঙ্গদার ওই পোস্ট দেখে এড়িয়ে যাচ্ছি, আমার পোস্ট দেখে অন্যরা এড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এই যে মোরল টাইপের যারা, আমি বলি মোরল টাইপের যারা, তারা মনে করে আমাদের কিছু হবে না, আমাদের কিছু হবে না, কিন্তু আজকে ঠিকই তাদের হইলো। তো আমরা যারা আঞ্চলিক সংগঠন করি, আঞ্চলিক জায়গায় কাজ করি, বিশ্বাস করেন এমন অনেক ছেলে আছে গণমাধ্যম কর্মী যে ভালো গণমাধ্যম কর্মী হামলার শিকার হয়েছে, মামলা খেয়েছে, একটা মিথ্যা মামলা একদম প্রমাণিত। এই ধরনের নিউজগুলোও যখন এই বড় বড় হাউস গুলাতে পাঠানো হয়, তারা ধরে না কখনো। কারণ তারা তো মনে করে যে আমরা মোরলের আসনে আসীন হয়ে আছি, ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণ। হ্যাঁ। তো এই জায়গা থেকে আমরা বলবো, আমরা যারা একে অপরকে ভাই বলে সবসময় রাজপথে নামি, তারা এই মেসেজটাকে একদম সিরিয়াসলি নিয়ে একটা বড় দেয়ার তৈরি করা যায় কিনা, যেটা দিয়ে একটা শিক্ষা হবে, একটা মেসেজ তৈরি হবে, হ্যাঁ, যে না, আমরাও মহাসমাবেশ ডাক দিতে পারি এবং প্রয়োজন বোধে আমরাও আমাদের উপদেষ্টার পদত্যাগ চাইতে পারি, আমাদের যমুনা ঘেরাও দিতে পারি, হ্যাঁ, এইটা যে আমরা পারি, এই মেসেজটা অ্যাটলিস্ট দেওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আর সবাই কথা বলবে পরবর্তীতে। অনেক ধন্যবাদ। বলতে গিয়েও যেন কি বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না। আমার কাছে যেটি বারবারই মনে হচ্ছে যে কি যেন একটা অজানা শঙ্কা, অজানা একটা আতঙ্ক, যেটি তিনি তার সূচনায় বলেই ফেললেন যে যখন জীবনের নিরাপত্তাই নেই, তখন বাক স্বাধীনতা দিয়ে আমি কি করব? বেঁচে থাকাটাই যেন এখন সবচেয়ে শ্রেয়। এটি এখন গণমাধ্যম কর্মীদের মুখে উচ্চারিত। এই যখন অবস্থা, তখন আমরা আবার চট্টগ্রাম থেকে ফিরতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ায় এখানে আছেন আমাদের সঙ্গে শাহিন রেজা টিটু, রিপোর্টার্স ক্লাব নবীনগরের প্রেসিডেন্ট। টিটু, যদি শুনতে পেয়ে থাকেন, আজকের বিষয়বস্তু হচ্ছে যে একের পর এক গণমাধ্যম এবং সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। এই বিষয়ে আমাদের করণীয় কি? এই যখন আমাদের শিরোনাম, তখন আমরা দেখলাম যে ঢাকায় আন্তর্জাতিক মানের যে প্যান প্যাসিফিক সোনারগাঁ, সেই
ওটিটিতে বাংলাদেশের দুটো শীর্ষ সংগঠন, একটি হচ্ছে সম্পাদক পরিষদ, যেটি অত্যন্ত শক্তিশালী বাংলাদেশের বাঘা বাঘা সম্পাদকদের নিয়ে যেই সংগঠন, এবং সংবাদপত্রের মালিকদের যে সংগঠন নোয়াব, সেই দুটো সংগঠনের যৌথ উদ্যোগে সেই আন্তর্জাতিক মানের হোটেলে একটি সেমিনার হয়েছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কি করণীয় সে বিষয়ে করণীয় নির্ধারণ করবার জন্য। সেখানে তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি, দ্যাট মিনস 20 দিন, সর্বোচ্চ 20 দিনের ভেতর তারা ঢাকায় একটি মহা সম্মেলন করবেন সাংবাদিকদের, যেখানে সারা দেশ থেকে হাজার হাজার সাংবাদিকরা সেখানে যাবেন। আসার কথা হচ্ছে যে গত 54 বছরে সর্বোচ্চ পর্যায়ের সাংবাদিক সংগঠনের উদ্যোগে এটি এই প্রথম। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং আমি যখন আপনাকে গত 3 দিন যাবত, যেহেতু আমার তো কোনো ডাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার মনে হচ্ছে আমি, আপনার সংগঠন আছে নবীনগরে 10টি সাংবাদিক সংগঠন, আমি আপনাকে কয়েকবার বলেছি যে টিটো আপনি একটি উদ্যোগ নেন। প্রথম আলো ডেইলি স্টার যখন আক্রান্ত হয়, তখন যখন আমরা হাতে চুরি পরে বসে থাকি, তখন ভবিষ্যতে আমি আপনি হয়তো পায়ের তলে পিষ্ট হয়ে যাব। আপনি বললেন যে ভাই গৌরাঙ্গদা, ঢাকার বড় বড় বাঘা বাঘা সাংবাদিকরা আওয়াজ করে না, চুপ মাইরা বসে আছে, আর আপনি কইতাছেন আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আমি একটা মিছিল মিটিং করে কোন দরবারে পড়ি, ঠিক নাই, পরে আমার রিপোর্টার্স ক্লাবের মধ্যে একটা দরবার লাগুক। এই যখন পরিস্থিতি, তখন সাহস সঞ্চয় করবার জন্য ঢাকায় এরকম একটি আহ্বান জানানো হলো সারা দেশের সাংবাদিকদের। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যখন বলছি আমাদের করণীয় কি? ধন্যবাদ। আজকের নবীনগরের কথার আয়োজিত এই লাইভ টক শো পর্বের 410তম পর্বে উপস্থিত আমাদের নাইম ভাই, তারপর সোহাগ আরিফিন ভাই, আরো হয়তো ছিল, ওনারা চলে গেছেন, এবং যারা দেখছেন তাদের সকলকে আমি মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে সোহাগ আরিফিন ভাই যে কথাটা বলছিল এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। এখানেও আপনার উত্তর পাবেন। এখন মত প্রকাশ করা নয়, নিঃশ্বাস নেওয়াটাই যেন অপরাধ হয়ে উঠেছে, যেখানে কম কথা বললে ঝুঁকি, আবার নীরব থাকলে সন্দেহ, যেখানে মানুষ ধীরে ধীরে মানুষ থাকা ভুলে যায়, ভয় আমাদের কণ্ঠ রোধ করে দেয়, বিবেককে কুণ্ঠাসা করে রাখে, ফলে বেঁচে থাকাটা কেবলই দিন গুনার নাম, জীবনের নাম নয়। কিন্তু ইতিহাস বলে যে সমাজে মানুষ কম কথা বলা ছেড়ে দেয়, সেই সমাজে অন্যায়ের আয়ু বেশি হয়। আজকে যারা বেঁচে থাকার লড়াইয়ে চুপ, কাল তারাই হয়তো প্রশ্নের মুখে তখন কোথায় ছিলে। মত প্রকাশ দমন করা মানে কণ্ঠ দমন করা নয়, মানুষের আত্মাকে বন্দী করা, আর আত্মাবন্দী হলে বেঁচে থাকাটা সত্যিই মুশকিল হয়ে যায়। আসলে আজকের যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছিলেন যে মত প্রকাশ করবো কি, বেঁচে থাকাই তো এখন সমস্যা। কিন্তু যে কথাটা আমাদের কালের কণ্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি সাহেব বলছিল, কথা কিন্তু সত্য। আপনার লড়াই কার জন্য করবেন? যে আপনাকে সাংবাদিকই মনে করে না, যে আপনার হাউসকে হাউসই মনে করে না, যে আপনার এই অন্য প্রতিনিধিদেরকে মনেই করে না যে প্রথম আলো ছাড়া আর কোন পত্রিকা বাংলাদেশে আছে, তাদের বিপদে যখন আপনি এগিয়ে আসেন না, আপনার বিপদের সময় আমি এত মানে অতি উৎসাহী হয়ে, অতি আগ্রহী হয়ে কেন আসবো? আপনারা তো আমাকে সাংবাদিকই মনে করেন না, অন্য মিডিয়াকে মিডিয়াই মনে করেন না। এটা হলো মানে আপনার আচরণের প্রতি আমার আচরণ। সর্বশেষ আপনি যে কথাটা বলছেন, এটুকু বলা যায়, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? আমি মনে করি আজকের যেই প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হয়েছে, সেখানে তাদের যে ভূমিকা, আমাদের সম্পাদক মন্ডলী যে ভূমিকা নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ দেই, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা ওই ভেদাভেদ ভুলে যে ছোটবেলায় 5-6 থাকতে একটা বাথরুম পড়েছিলাম, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন,
ভুলে গিয়ে আমাদের আজকে নীরবতা ভাঙতে হবে, আমাদেরকে সাংবাদিকদের মাঝে ঐক্য গড়ে তুলতে হবে। মিডিয়া হাউস, প্রেস ইউনিয়ন সব বিভাজন ভুলে একই প্ল্যাটফর্মে আমাদের আসতে হবে। আমাদের এটাও মানতে হবে এবং যারা আক্রান্ত হয়েছে তাদেরকেও মানতে হবে যে আজকে আমি আক্রান্ত মানে সবাই আক্রান্ত। কিন্তু আজকে তাদের বিপদের পাশে যখন আমাদের সম্পাদক মন্ডলীরা দাঁড়িয়েছে, কেন জানি মাঝে মাঝে সন্দেহ হয় ওই সম্পাদক মন্ডলীর বিপদে কি প্রথম আলো ডেইলি স্টারকে পাওয়া যাবে। এখন প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জোরদার করতে হবে। আমাদের একাত্মতা, অতীত ভুলে গিয়ে আমি মনে করি আজকে যারা প্রথম আলো ডেইলি স্টারের পাশে এসে দাঁড়িয়েছে তারা অনেক বড় মনের মানুষ, তারা অনেক বড় মানে হৃদয় নিয়ে আজকের এই মিডিয়া হাউজের তাদের পাশে দাঁড়িয়েছে। আমার মনে হয় আমার প্রথম আলোর প্রতিনিধি এখানে আসছে। হ্যাঁ আছেন, আজহার ভাই আছেন, এখন আপনার কথা শুনছেন। আজহার ভাই আছেন। এখন আমি আপনাকে শেষের দিকে একটু 1 মিনিটের মধ্যে একটা উত্তর দেওয়ার জন্য একটি প্রশ্ন আপনার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট চান বাদশা তিনি একটি প্রশ্ন করেছেন, উত্তরটি আপনি দিলে আরেকটু শোভন হয়। সেটি হচ্ছে যে নবীনগরের কথা টকশো পর্ব 410-এর উপস্থাপক সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু দাদাকে শুভেচ্ছা জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে আলোচকদের কাছে বলতে চাই, বর্তমানে সাংবাদিকরা নিজেদেরকে নিরাপদ মনে করছে না কেন? বর্তমানে নিজেদেরকে কেউ নিরাপদ মনে করছে না, এটা সাংবাদিকদের ক্ষেত্রে বলছে না, সকল জনগণের ক্ষেত্রে বলছে। আসলে তো আমি তো প্রথম বলে নিলাম যে নিজেদেরকে নিরাপদ মনে করছে না, আমাদের মাঝে বিভাজন আছে সেজন্য। আর এই বিভাজনের জন্য আমাদের আজকের দেশের যারা আপনি আপনার কমেন্টসে বলেছেন যে প্রথম আলো বাংলাদেশের বাংলা ভার্সনে 1 নাম্বার, ডেইলি স্টার ইংরেজি ভার্সনে 1 নাম্বার। 1 নাম্বারে পত্রিকার মিডিয়ার হাউস এবং ওই সাংবাদিক বৃন্দরা অতীতে 5 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার কোন মিডিয়া কিংবা কোন সাংবাদিক আক্রান্ত হলে তাদের কি ভূমিকা ছিল? তাদের ভূমিকা অবশ্যই আমি কখনোই পজিটিভ দেখি নাই। আপনি এক সময় প্রথম আলোতে ছিলেন, আপনি যখন প্রথম আলোতে ছিলেন আপনি তখন নবীনগরের অন্য কোনো সাংবাদিক আক্রান্ত হলে কতটুকু ভূমিকা নিয়েছেন? নেন নাই। এই চরিত্র, এই লেভেল থেকে প্রথম আলো এবং ডেইলি স্টার নিজেদেরকে হামসে বরা কোন হে নিজেদেরকে পাকিস্তানের ভাব থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি এখন প্রথম আলোর যেহেতু আজহার ভাই আসছে, আমি কথাগুলো আবার রিপিট করতে চাই। সর্বশেষ আমরা দেখেছি যদি কোনো পাওয়ারশালী লোক আমার বাসায় দাওয়াত খাইতে আসে, অবশ্যই তার চেষ্টা আমি খুব মুচ্ছা টুচ্ছা খুব সুন্দর একটা পরিবেশ করে তাকে বসাবো। আবার যখন একজন নিম্নমানের লোক আসবে তাকে আমি ওই মূল্যটা দিই না। আমাদের এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা একজন আক্রান্ত মানে আমরা সকলেই আক্রান্ত। আজকের যে সম্পাদক মন্ডলী কর্মসূচির ঘোষণা দিয়েছেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই যে তারা অতীত মনে রাখেন নাই, তারা অতীত ভুলে গিয়েছেন। তারা বলেছেন, তারা হয়তো চিন্তা করেছেন যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। অবশ্যই আমাদের প্রত্যেকের উত্তম হইতে হবে, আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে, প্রাতিষ্ঠানিক প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে আইনি প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে জনগণকে পাশে নিতে হবে। এটা কেবল সাংবাদিকদের লড়াই নয়, জনগণকে বোঝাতে হবে আজ মিডিয়া চুপ করানো হলে কাল আপনাদের কণ্ঠ রোধ করা হবে। আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে হবে। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংস্থা ও বিদেশি মিডিয়াকে অবহিত করা জরুরি। চাপ বাড়লে দমন কঠিন নয়। দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা চালিয়ে যাওয়া ভয়ের কাছে হার মানা নয়। আবার উস্কানিমূলক বক্তব্য না, আমরা চাই না উস্কানিমূলক বক্তব্য নয়। তথ্যভিত্তিক, অনুসন্ধানী ও নৈতিক সাংবাদিকতাই সবচেয়ে বড় প্রতিরোধ। মনে রাখতে হবে, গণমাধ্যম দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হয় না, স্বৈরতন্ত্র শক্তিশালী হয়। ধন্যবাদ আজহার ভাই, আপনি অনেক কথা হয়তো শুনেন নাই। আমি অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা আজহার ভাইয়ের নিশ্চয়ই এর বক্তব্য তিনি তার জবাব দেবেন। আজহার ভাই এসছেন এবং কথা বলবেন এখন আবার নতুন করে আজহার ভাই। আমরা প্রত্যেকের কাছ থেকে আবার 2 মিনিট করে একটু শুনবো। শুরুতে আমরা ঢাকায় আসতে চাই প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আজহারুল হক
আজহার আমার প্রিয় বন্ধু, দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি। আজহার ভাই কিছুক্ষণ আগে কিশোরগঞ্জের ছোট্ট বন্ধু কালের কণ্ঠের তার্কিক সাইদুর রহমান নাইম একটি অসাধারণ পয়েন্ট তুলে ধরেছিলেন। আমি যখন বললাম যে প্রথম আলো এবং ডেইলি স্টারের এই আক্রমণের পর 5 দিন কেন সারা দেশের সাংবাদিকরা চুপ, যেটি আমি উদাহরণ দিয়ে বললাম যে আমার এই জায়গা থেকে একটু আগে যিনি কথা বলেন শাহিন রাজা টিটু, তিনি একটি ক্লাবের প্রধান, তাকে যখন বললাম যে আসো আমরা একটা মানববন্ধন কিংবা বিক্ষোভ করি, তখন আমাকে উদাহরণ দিয়ে বললো যে যার বিয়া তার কাম নাই, ভাড়া বসছি ঘুম নাই। প্রথম আলো ডেইলি স্টার চুপ করে বসে রয়েছে আপনি আছেন আপনার ইয়া নিয়ে, প্রতিবাদ আর মানববন্ধন নিয়ে। নাইম সেটাই বলতে চেয়েছিল যে কিছুদিন আগে যখন টিপু সুলতান সাতক্ষীরায় আক্রান্ত হলেন একজন প্রশাসনের কর্মকর্তা দ্বারা, তখন একাই কিন্তু পুরো মাঠ ঘুরিয়ে দিলেন কালের কণ্ঠ। আমার মনে আছে 27টি রিপোর্ট করেছিল 24 ঘন্টায় টিপুর পক্ষে। টিপুর পক্ষে বলবো না, অ্যাকচুয়াল ঘটনাটা যখন তুলে ধরা হয় তখন সবগুলো রিপোর্ট টিপুর পক্ষে যাচ্ছিল। এবং তখন কিন্তু সারা দেশ কালের কণ্ঠের এই যে ভূমিকা নেওয়া, তার সংবাদ কর্মীর পক্ষে সর্বোচ্চ যে পদক্ষেপ গ্রহণ করা, সেটি কিন্তু কালের কণ্ঠ দেখিয়ে দিয়েছিল যে তার কর্মীর পেছনে কিভাবে দাঁড়াতে হয়, যেটি আসলে প্রথম আলো ডেইলি স্টারের বেলায় আমরা খুব একটা অতীতে দেখিনি। কিন্তু ফিউচার কতটা দেখব, জানুয়ারির মাঝামাঝি সময়ে মহাসম্মেলনের পর কি কর্মসূচি দেওয়া হয়, প্রথম আলো ডেইলি স্টার তাদের ভূমিকাটা কতটা রাখে, সেটি হয়তো নতুন করে আবার একটি আলোচনার দাবি রাখে। আজারবাই যদি শুনতে পেয়ে থাকেন, নাইমের সেই প্রশ্নটি কালের কণ্ঠ যে ভূমিকাটা নিয়েছে কিংবা অন্য গণমাধ্যম যে ভূমিকাটি নিয়ে থাকে তাদের কর্মীদের বেলায়, এত বড় একটি ঘটনার পর বিশাল বড় একটি ব্যানার বানিয়ে একদিন পর প্রথম আলো অফিসের সামনেই একটি মানববন্ধন বা একটি বিক্ষোভ কর্মসূচি তারা পালন করলো, কিন্তু সারা দেশে সেটির কোনো একটি প্রতিক্রিয়া প্রভাব পড়েছে বলে অন্তত আমি সেটি দেখিনি। সেই জায়গায় আবার উল্টো প্রশ্ন এসছে, কিছুক্ষণ আগে শাহিন প্রথম আলো ডেইলি স্টারকে তুলোধুনো করছিলেন যে তারা নিজেদেরকে ব্রাহ্ম সমাজের লোক মনে করে আর অন্যদেরকে হরিজন সম্প্রদায়ের লোক মনে করে। তারা মনে করে হামসাপাড়া কন হে, আমাদের বিষয়গুলোতে এই ছোটখাটো পত্রিকার কারা কোন সময় আক্রান্ত হলো কি হলো এগুলো তারা ছাপতেও চায় না, এরকম অভিযোগ করা হয়েছে। এত অভিযোগ কেন প্রথম আলো বা ডেইলি স্টারের বিরুদ্ধে? তার একজন কর্মী হিসেবে এর জবাব আপনার কাছে কি আছে আজহার ভাই? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয়েছে আমাদের কিছু সাংবাদিক বন্ধুরা এমনি প্রথম আলোর উপর খেপা থাকে। তার কিছু তাদের কথার সুরটা কিন্তু হামলাকারীদের সাথে কিছুটা ইন্ধন দেওয়া হয়েছে বলে আমি মনে করি। আজকে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে, প্রথম আলোর কোনো সাংবাদিকের উপর হামলা, আবার সমগ্র সাংবাদিকের উপর হামলা হয়েছে বা তাদেরকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে, এটাও সত্য। কারণ আপনারা দেখেছেন যে রুজিনা আপা যখন প্রবলেমে পড়লো, প্রথম আলো কতটা তাকে সাপোর্ট দিয়েছে। যখন সাভারের আমাদের শামসুজ্জামান শামস এক রিপোর্ট করে প্রবলেমে পড়েছিলেন, সেখানে ওই সময়, যদিও আমি ছিলাম না তখন, ওই সময় প্রথম আলো কতটা সাপোর্ট দিয়েছে, এটা আপনারা দেখেন না? দেখা উচিত ছিল। যার যার পত্রিকা, আপনি বললেন যে কালের কণ্ঠের প্রতিনিধি সাতক্ষীরা সমস্যায় পড়েছে, তারা পাশে দাঁড়িয়েছে। অবশ্যই যার যার প্রতিষ্ঠানের কর্মী বিপদে পড়লে তারা তো অবশ্যই পাশে দাঁড়াবে। কিন্তু বিগত সময় আর আজকের সময়টা অনেক পার্থক্য, এটা আপনাকে ভাবতে হবে। আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন অপুদা, তো সেই অবস্থানের প্রেক্ষাপটে আজকের যে আপনার যে আলোচনার বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটাকে আমি মনে করি কেউ কেউ ভিন্ন খাতে নিয়ে কৌশলে, অর্থাৎ প্রথম আলোর প্রতি তার যে ভিতরের যে জমানো কিছু ক্ষোভের জায়গাগুলো তারা ঝেড়ে দিচ্ছেন। ক্ষোভ থাকতে পারে, মানে অভিমান থাকতে পারে। আপনি কি বলতে যাচ্ছেন যে বিচার করতে এসে বিচারককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, মানে প্রথম আলোকে এখন কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে? রাইট। তো এখন ঘটনা হলো যে আপনি আসলেন সমবেদনা জানার জন্য, আপনি আমার সমালোচনা করলেন, আমার বাতাস দেওয়ার জন্য আসলেন, আমার ঘায়ে জ্বলছে, আপনি পাখা দিয়ে বাতাস দেওয়ার জন্য এসে
আপনি লবণ দিয়ে দিলেন, এটা তো হতে পারে, এটা তো টকশোর মানে হয় না। এটাকে আমি পছন্দ করলাম না। আমি এটাকে অ্যাভয়েড করলাম। কারণ আপনাকে বুঝতে হবে যে 5ই আগস্টের পর বাংলাদেশের পরিস্থিতি এখন কোথায় কোন দিকে। বড় কিছু পত্রিকাদের যারা মালিক, যারা সম্পাদক, যারা সাংবাদিক, তাদের যে কিছু ভুল নাই সেটাও আমি বলবো না। আমি একটি কথা বলি আপনাদের, 2019 সালের 18 নির্বাচনের ঠিক 1 মাস পরে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তখন দেখেছি, তখন আমি যুগান্তরে কাজ করি, প্রথম আলো 2-3টা নিউজ করেছে আমাকে নিয়ে। 22 দিন লিখেছিলেন একাধারে যুগান্তর। তখন তো আমি দেখি নাই যে অন্য কোনো পত্রিকায় একেবারে প্রথম ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা, তৃতীয় মামলায় আমরা পড়েছিলাম। প্রথম হলো খুলনা, এরপরে কি বলে চিত্রগ্রাহক শহীদুল ইসলাম, এরপরের মামলাটাই কিন্তু আমাদের হয়েছিল। আমরা 5 জন সাংবাদিক একই সঙ্গে এই মামলায় আসামি ছিলাম। তো আমরা তখন দেখেছি, সেটা কিন্তু আমি একেবারে তৎকালীন সময় কিন্তু যুগান্তরের সম্পাদক জনাব সাইফুল আলম সাহেব প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, তিনিও একটা বিবৃতি দেননি। আমি সূর্য ভাইকে ফোন দিয়ে একদিন বললাম ইউনিয়নের, যে ভাই আমরা মফস্বল থেকে এতগুলো সাংবাদিক মামলা খেলাম ডিজিটাল নিরাপত্তা আইনে, আর এটা নতুন আইনের মামলা, আপনারা কি আমাদের জন্য একটা বিবৃতি দিতে পারলেন না, এটা নিন্দা জানাতে পারলেন না? ইনিয়ে বিনিয়ে যাই হোক, পরের দিন তিনি একটা বিবৃতি পাঠিয়েছিলেন যুগান্তরে, সেটা ছাপা হয়েছে। এর মধ্যে মফস্বল সাংবাদিক ফোরামও একটা বিবৃতি দিয়েছিল, আমি দেখেছি পরে। তো অনেকেই ভাই এটা করে না আসলে। এটার মূল কারণটা হলো যেটা, যে সাংবাদিক, আমি মনে করব যে সাংবাদিক নেতারা এই অবস্থানটাকে সৃষ্টি করতে পারেন। সাংবাদিক যারা সম্পাদক তারা কিন্তু নেতা না আসলে। যারা সাংবাদিকদের নেতৃত্ব দেন জাতীয়ভাবে, জাতীয় প্রেস ক্লাব বলেন, ফেডারেল সাংবাদিক বলেন, সাংবাদিক ইউনিয়ন বলেন, রিপোর্টার্স ইউনিটি বলেন, ক্র্যাব বলেন, এরা কিন্তু সারা বাংলাদেশের সাংবাদিকদের নেতৃত্ব দেন। তাদেরকে কিন্তু এই ফোকাসটায় চলে আসা উচিত ছিল। আজকে সেটাকে বাইপাস করে সম্পাদক পরিষদ এবং নব যেটা নিয়েছে উদ্যোগ, আমি মনে করি এটাকে সাধুবাদ জানাই। কারণ সারা বাংলাদেশে প্রথম আলোর উপর হামলা হয়েছে, আপনাকে প্রতিবাদ করতে হবে, এটা বড় বিষয় না। ডেইলি স্টারের উপর হামলা হয়েছে, আগুন দিয়েছে, আপনাকে প্রতিবাদ করতে হবে, এইটা বড় বিষয় না। কিন্তু বড় বিষয় হলো যে সংবাদপত্রটাকে গলা চিপে ধরার যে প্রয়াস তৈরি হয়েছে, এইটা কিন্তু এটাকে এই বন্ধ করতে কালচার হবে। কিন্তু ছিল, এইটাকে বন্ধ করতে হবে। একটা দুইটা প্রথম আলো বন্ধ হয়ে গেলে বা ডেইলি স্টার বন্ধ হয়ে গেলে দেশে কিছু হবে এমনও নয়। কারণ এই দেশের মানুষ সংবাদপত্রকে কতটা ওন করে, কোন পত্রিকায় কতটা পড়ে, সেটা আমি আপনি খুব ভালো করে জানি। আমাদের সাংবাদিকতার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, অনেক দিনের অনেকের ইতিহাস কিন্তু আমরা জানি। তো অতএব টকশোতে এসে অনেক কথা বলা যাবে না। সাংবাদিকতা কিছু ধারা আছে, আমরা সেই ধারা নীতি গুলোকে কিন্তু অনুসরণ করছি না, একদম অনেকেই করি না। একটু রাঙামাটি যেতে চাই। রাঙামাটিতে আমাদের কামাল উদ্দিন, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার, আমাদের বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসির অন্যতম জয়েন্ট কনভেনর কামাল ভাই একটি মন্তব্য করেছেন, আপনাকে এটার জবাব দিতে হবে ছোট্ট করে, এরপর আমরা অন্য আলোচকদের কাছে যাবো। কামাল ভাই লিখেছেন, একটু কথা বলতে চাই নাইমের কথা এবং আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়, যেটি ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর হামলা হওয়ার 5 দিন পরও দেশের অন্যান্য গণমাধ্যম এবং সাংবাদিক মহল থেকে কোনো ধরনের প্রতিবাদ করা হয়নি। তেমনি আমাদের সময়, দিনকাল, নয়াদিগন্ত, দৈনিক সংগ্রাম, এই সমস্ত গণমাধ্যমে বিগত দিনে হামলা হওয়ার পরও ওই সময় কেন আজকের মতো প্রতিবাদ করা হয়নি? আমরা কি অনুভব করি এসব পত্রিকা কিংবা সম্পাদক কিংবা কিছু কিছু সাংবাদিক দেশের অন্যান্য গণমাধ্যম থেকে নিজেদেরকে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাবাধর্মী, কারো কারো দেবদাস হয়ে থাকতে পছন্দ করেন, এমনকি নিজেরা দেশ সেরা হিরো, আমরাই সাংবাদিক, আমরাই হিরো, এরকম মনে করতে পারি কি? এসব
কোনো প্রকার নিজেদের মধ্যে এক হওয়ার অন্তরায় নয় কি? আলোচনা গঠনমূলক এবং সময় উপযোগী বিষয়। ধন্যবাদ সবাইকে। কি বলবেন? অনেকটা আমার মনে হয় শাহিন রাজা টিটু যেটি বলতে চেয়েছিলেন, এটি উনি লম্বা করে বোঝাতে চেয়েছেন যে প্রথম আলো সেটাই। নিজেদেরকে ব্রাহ্মণ মনে করে। আসলে তা নয়, আসলে প্রথম আলো ব্রাহ্মণ মনে করে সেটা না। আমি বলি যেটা হলো যে আমরা কিন্তু দেখেছি যে ওই যে সাতক্ষীরার ঘটনা নিয়ে কিন্তু প্রথম আলো অনেক নিউজ করেছে, হয়তো আপনাদের চোখে পড়েনি, আপনারা আপনাদেরটাই দেখেছেন। তো অনেক সাংবাদিকই কিন্তু আহত নিহত হইলে প্রথম আলো কিন্তু রিপোর্ট করে। আমি অনলাইনেও দেখছি যে একাধিক রিপোর্ট করেছে, এমন ঘটনাও কিন্তু আসছে। খুলনার যে ঘটনাটা ছিল, ওই যে মারা গেল, রফিক ভাই গেলেন যেদিন, কি যেন নামটা আমি ভুলে গিয়েছি, তাকে নিয়েও কিন্তু আমি সার্চ করে পরে দেখেছি যে কয়েকটা রিপোর্ট করেছে। এখন ঘটনা হলো যে আপনি কোনটা পড়ছেন, কোনটা নজরে পড়ে না, সেটা একটা বিষয় থাকে। আর একটা হলো যেটা, যে ভাই সত্যি কথা বলতে, যেটা আপনারা জানেন, আপনি নিজেও কাজ করে আসছেন প্রথম আলোতে বা ডেইলি স্টার, প্রথম আলো সম্পর্কে আপনারা জানেন তাদের স্ট্র্যাটেজি আলাদা রকমের। তারা একটু আহ ভিন্ন মাত্রার সাংবাদিকতা করার চেষ্টা করে। কিন্তু ঘটনা হলো যে আমরা যারা মফস্বলে সাংবাদিকতা করি, আমাদের তো ত্রুটি আছে। ত্রুটিযুক্ত সাংবাদিকদেরকে তারা একটু অ্যাভয়েড করে যায়, এটি বাস্তবতা। তো সো একদম। আমার মনে কিন্তু হয় আমরা উত্তরটা পেয়ে গেছি। আমরা একটু আবার ঢাকা থেকে একটু যেতে চাই, আবার একটু উত্তরের কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের ভাই কি আছে? হ্যাঁ, আমার মনে হয় সময় খুব কম। আজহার ভাই সময় দিতে পারতেছি না, অনেক সময় চলে গেছে, 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। কিশোরগঞ্জের বন্ধু আমাদের সাইদুর রহমান নাইম একটু আগে খুব চমৎকার একটি উক্তি করেছেন আমাদের শাহিন রাজা টিটু, ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক বন্ধু। বলেছেন কি যে ঝামেলায় পড়েছি দাদা, কম কথা বললে বাড়ে ঝুঁকি, আবার নীরব থাকলে বাড়ে সন্দেহ, যাব কোন দিকে? এরকম একটি উক্তির বিষয়ে কি বলবেন, এবং সামগ্রিক ভাষাবে যে কথাগুলো 1 ঘন্টা যাবৎ আলোচনা হয়েছে তার সঙ্গে নতুন করে আর কোনো যোগ করবার আপনার আছে কিনা? নাই। ধন্যবাদ সবাইকে। শুরুতেই আমি উপস্থাপক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং সমস্ত আলোচক দর্শকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমি কিন্তু আমার আলোচনার প্রথমেই কিন্তু এই হামলার ঘটনায় কিন্তু নিন্দা জানিয়েছি এবং প্রতিবাদ জানিয়েছি, এবং সম্পাদকরা যে ঐক্যের আহ্বান জানিয়েছেন সেটা সাধুবাদ জানিয়েছি। এবং যারা এই হামলা করেছে, যে কায়দায় করেছে, এটা গণতান্ত্রিক ভাষা নয়, এটাও আমি বলেছি। কোনো আলোচক যদি এই আলোচনায় তথ্যগত কোনো শুনতে কোনো বিপরীত থেকে থাকে, সেই হিসাবে একটু শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবারও রিপিট করছি যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো সভ্য সমাজে হতে পারে না, এবং আমি প্রকৃত বন্দিত সে যা তার পিছনের কথাগুলি তুলে ধরে যাতে সংশোধন হতে পারে। আমি মূল জায়গাতে হাত দিতে চাই যাতে করে এই ধরনের ঘটনা যাতে না করে, সেখানে আমাদের কি সংশোধনের জায়গা আছে সেটিও কিন্তু আমাদের আলোচনার বিষয়। যদি আমি তাদেরকে বাঁচাতে চাই, সেটা আমার কথা মানেন বা নাই মানেন, সত্য যে জিনিসটা আলোচনায় আসে সেটা বলতেই হবে। আরেকটি বিষয়ে আমাদের প্রিয় আজহারুল হক ভাই বলেছেন যে এই একটি মিডিয়াতে আগুনের মতো হামলার ঘটনা এটি প্রথম। আমার মনে হয় এটি সত্য নয়, কারণ আহ আমার আমার দেশ পত্রিকায় এবং নয়া দিগন্ত পত্রিকায় সবার আগে আগুন দেওয়া হয়েছিল অফিসে। সেটি আমরা গুগলে সার্চ দিলে পেয়ে যাব, এবং আমার কাছে ছবি আছে সেটিও। আমি প্রথমেই বলেছি তাদের আদর্শের সাথে কোনো মিল নেই। যে পত্রিকা, দেশ টিভি, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, নয়া দিগন্ত, আমার দেশ, সংগ্রাম, দিনকাল, তাদের নিজস্ব মতাদর্শ বা তারা কোনো দলের মুখপাত্র থাকতে পারে, তাদের আদর্শের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা দুটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যখন বন্ধ হয়ে গিয়েছিল বিনা নোটিশে, বিনা কারণে, দিনের পর দিন অনেক সাংবাদিকরা বেকার হয়েছিল, তখন কি আসলে কারো আমাদের হায় হুতাশ ছিল? তখন কি আমাদের যে মানবাধিকতা, এই যে মানুষগুলি বেকার হয়েছে, একটু ধরলাম একজন প্রতিষ্ঠানের প্রধান অপরাধী, কিন্তু যারা কর্মী রয়েছেন তারা তো বেকার হয়েছেন, তাদের পরিবার রয়েছে, তখন কি আমাদের যে এই দরদ সেটিকে আমরা উতলে উঠতে পেরেছিলাম? যখন এই সব পত্রিকাতে আগুন দেওয়া হয়েছিল, যখন একজন সম্পাদককে কলারে ধরে বের করে দেওয়া হয়েছিল, মুক্তিযুদ্ধ মঞ্চ নামে ঘোষণা দিয়ে মিছিল সহকারে পত্রিকা রাস্তায় পুড়িয়ে, লাথি দিয়ে অফিসে ঢুকে হামলা করা হয়েছিল, তখন কি আমাদের আসলে আমাদের যে এই যে মুক্ত চর্চা, তখন কি আমরা মব বলতাম? এই প্রশ্নটা আমি রেখেছিলাম, কেউ এই উত্তর দেননি যে তখন কি মব বলা হতো কিনা, অথবা মবটা কি 2024-এর পর থেকেই হলো, আগে কি মব ছিল কিনা? এই প্রশ্নটা আমি উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করেছিলাম বলার জন্য, জানার জন্য।
এই আলোচনাটি আসলে কেউ আনেননি। তখনকার যে মিডিয়াগুলিতে হামলা শিকার হয়েছিল, রাষ্ট্রীয় বলেন বা মুক্তিযুদ্ধ মঞ্চ নাম দিয়েই বলেন, তখন কিন্তু আমরা সম্পাদক যারা রয়েছে বা এসব পত্রিকাগুলির করা বিবৃতি অথবা প্রতিবাদ আমরা দেখিনি, যে কারণে আজকে এসব ঘটনা ঘটছে। আগের ঘটনাগুলিও নিন্দনীয়, এখন যেটি ঘটেছে সেটিও নিন্দনীয়। অতএব এ থেকে আমাদের বের হয়ে আসতে হলে প্রথমেই যে কথা, আমাদের ব্রাহ্মণ চিন্তা চেতনা ঝেড়ে ফেলে আমরা একই গোত্রের মানুষ, একই দুঃখে হাসবো, একই দুঃখে কাঁদবো। অতএব এই চিন্তা চেতনা করতে হবে, কে ছোট কে বড় এসব চিন্তা না করে তিনি গণমাধ্যম সংশ্লিষ্ট কিনা, তিনি মুক্ত চিন্তার মানুষ কিনা, সেই চিন্তা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং যে কোনো মত আদর্শ তারা প্রচার করতেই পারে, আমি সেটা না গ্রহণ করতে পারি, এটা আমার স্বাধীনতা, আমার মানবাধিকার। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চিন্তা থাকতে হবে যে বৃহৎ জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ যেন আমরা কেউ না করি। এখানে আমরা যারা আলোচক রয়েছে তারাও যেন না করি, বা যারা মিডিয়ার মালিক রয়েছে তারাও যেন না করে। সেই জনগণের যে সেন্টিমেন্ট এবং রাষ্ট্রের যে পলিসি এবং জনগণের যে চাওয়া পাওয়া চাহিদা, সেটিকে যেন আমরা ফলো করে, এবং আমরা যেন সাংবাদিকতাটাকে শুধু সাংবাদিকতাই করি, আমরা যেন নিজস্ব কোনো মতামত, ভিন্ন কোনো মতবাদকে আমরা কৌশলে প্রতিষ্ঠিত না করি। মানুষ কিন্তু অনেক সচেতন, হয়তো আমরা অনেকেই বুঝেও না বুঝতে পারি, কিন্তু জনগণ মানুষ কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া সচেতন, বুঝে। অতএব আমি মনে করি আমাদের ভুল ত্রুটি কি রয়েছে সেটি কিন্তু গবেষণা বা সংশোধনের সুযোগ রয়েছে। এবং সর্বোপরি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই, আগামীর কর্মসূচির প্রতি সংহতি জানাচ্ছি। এই ডেইলি স্টার প্রথম আলোর উপর যে হামলা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এর বিচারও দাবি করছি, এবং তাদের পত্রিকার নিজস্ব পলিসিতে যদি কোনো ঘাটতি থাকে আমি সংশোধন হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ সাইদুর রহমান নাইম, কিশোরগঞ্জের বন্ধুটি যেই কথাগুলো আসলে তার প্রথম সূচনা বক্তব্য বলেছিলেন, সেটি কিন্তু আমি ছোট্ট একটা উত্তর দিয়েছিলাম যে আমি যখন আমার একটি পোস্ট দিই, যেটি সোহাগ আরিফিন ভাই বললেন যে এটি ভাইরাল হয়েছিল এবং অসংখ্য কমেন্ট পড়েছিল, সেখানেও কিন্তু আমি এই প্রশ্নটি রেখেছিলাম, নাইমের প্রশ্নটি, যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেই সংগ্রাম পত্রিকার সম্পাদক কিংবা আহ, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সম্পাদক সহ তাদের উপর যে হামলা কিংবা বেশ কয়েকটা গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল সে সময়, সেই বিষয়গুলির প্রতিশোধ নেওয়ার জন্য কি এটি করা হয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু আমি রেখেছিলাম। কিন্তু শেষে যে কথাটি শাহিন রাজা টিটু বলেছে সেটিও আমি আমার লেখায় লিখেছিলাম যে আহ, তুমি মন্দ বলে আমি কি, অর্থাৎ উত্তম হব, তুমি অধম বলে আমি কি উত্তম হব না, এই প্রশ্নগুলো আমার লেখাটিতে রেখেছিলাম। এরপরও যেহেতু দ্বিতীয়বারও প্রশ্নটি তুলেছেন আমাদের নাইম, আমরা আলোচনাটার একটা সুন্দর সমাধান আসতে চাই, সেটি হচ্ছে যে মবের যে বিষয়টি, মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, এবং আজকে যেই সেমিনারটি হয়েছে ঢাকার সোনারগাঁতে, সেখানেও কিন্তু আসলে বিষয়বস্তু এটাই ছিল যে মব ভায়োলেন্স থেকে উত্তরণের পথটা কি হবে সেটি নিয়ে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে তারা একটি মহাসম্মেলন ডাক দিয়েছে। কথা কিন্তু এসছে সেই একই শব্দ, মব ভায়োলেন্স। কিন্তু নাইমের প্রশ্ন হচ্ছে যে মব এই শব্দটি হয়তোবা এখন একটু মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে, যেটি আগেও ছিল, হয়তো অন্য নামে ছিল, কিংবা মবের যেই বর্তমান দৃশ্যপট দেখা যায় এতটা হয়তোবা কি বলবো জঘন্য দৃশ্য আগে ততটা ছিল না, এটি হয়তো বলা হয়। এরপরও একজন সাংবাদিক নেতা হিসেবে আমি একটু আসতে চাই আবার কিশোরগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায়। এখানে যুক্ত আছেন আমাদের শাহিন রাজা টিটু, যিনি প্রেসিডেন্ট অফ রিপোর্টার্স ক্লাব, ছাত্র জীবনে রাজনীতিও করেছেন, অতএব আমার মনে হয় রাজনীতির ভাষায় তিনি একটি বেশ ভালো জবাব দিতে পারবেন। শাহিন রাজা টিটু, মব আগেও ছিল, এখনো আছে। আগে বিভিন্ন সম্পাদকরা আক্রান্ত হয়েছে, বিভিন্ন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোর কোনো ধরনের বিচার, কোনো ধরনের প্রতিকার হয়নি বলেই এই ঘটনাগুলি এখন আবারও ঘটছে, এটি হচ্ছে নাইমের অভিযোগ। কি বলবেন? না, হ্যাঁ, নাইম ভাইয়ের অভিযোগ সত্য। অতীতের বিচার হয় নাই বিদায়ী অপরাধীরা সাহস পায়, এবং এখনো যদি বিচার না হয় ভবিষ্যতে আরো সাহস পাবে। আর এই মব ভাষাটা হয়তো আমরা আসলে নতুন জেনেছি, এর আগে হয়তো আমরা বলেছি সন্ত্রাসী হামলা কিংবা দুর্বৃত্ত দ্বারা আগুন, এরকম। এই ভাষাটা আমরা আমাদের কাছে নতুন, মানে স্টাইলটা প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, বাট ঠিকই আছে এই ইয়ার কথা, আমাদের নাইম ভাইয়ের কথা। এই হলো ওনার যে বক্তব্যটা বারবার যাচ্ছিল মব মব, আসলে মব নামে তখন এতটা পরিচিত ছিল না, তখন ছিল সন্ত্রাসী বা আগুন সন্ত্রাস কিংবা ওই দুর্বৃত্তের হামলা, এরকম এরকম অনেক ভাষা ছিল।
আমার দপ্তর সম্পাদক একটা প্রশ্ন করেছে একটু আগে দেখলাম সাবিনা ইয়াসমিন পুতুল, যে সাংবাদিকদের শত্রু তৈরি হয়। এটা তো ভাই ভালোভাবে জানো একটা থ্যাঙ্কসলেস জব। সাংবাদিকতা মানে থ্যাঙ্কসলেস, এখানে কোনো ধন্যবাদ পাওয়ার কোনো সুযোগ নাই। জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়, শত্রু তৈরি হবে, প্রতিনিয়ত আতঙ্ক থাকতে হবে। তবে আমরা প্রথম আলোর যে আমাদের আজহার ভাই যে কথাগুলো বলছে, আমরা আপনাদেরকে ভাই নিন্দা করতে আসি নাই। আপনাদের ভুল আছে কিছু, এটা গঠনমূলক সমালোচনা করতে এসেছি। যদি এই গঠনমূলক সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু ভাই আমরাও কষ্ট পাবো। আমরা একই মঞ্চের, আমরা একই পেশার, আমরা একই মানে একই ইয়ার লাইনের। আমাদের ঘর থাকুক, 8-10টা ঘর থাকতে পারে, প্রথম আলো, কালের কণ্ঠ, কি দৈনিক কালবেলা, অনেক থাকতে পারে। বাট আমাদের এক সিনিয়র আমাদের সাংবাদিক বলতো, গড় 10-15টা থাকুক, উঠুন যেন আমরা একটাই ব্যবহার করি। আমাদের ঘর থাকুক, এটা জন্য আমার কোনো আপত্তি নেই। আপনার প্রতিযোগিতা থাকবে, যুগান্তরের সাথে প্রতিযোগিতা থাকবে। আপনাদের পত্রিকার মান, লিখার মান বরাবরই ভালো। যেহেতু আপনাদের ভালো, এটার জন্য আপনাদের কিছু মানুষ সমালোচনা করবে, এটা সহ্য করে নিতে হবে। তবে এখানে যে ভুলগুলো আছে এগুলো শুধরানো উচিত। কারণ এমন যেন না হয় ওই জানুয়ারি মাঝামাঝি যেন আপনাদের সম্পাদক এসে না বলে আপনাদেরকে কে বলেছে প্রতিবাদ সমাবেশ করার জন্য। এমনটা যেন না হয়, আমরা যেন এমনটা আশা না করি, এমন যেন না হয়। অবশ্যই যেন আপনাদের সহযোগিতা করে। সেজন্য সর্বশেষ বলবো, অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা একসাথে দাঁড়াই। ঘৃণা নয়, ভালোবাসা হোক আমাদের শক্তি, বিভাজন নয়, ঐক্য হোক আমাদের পরিচয়। ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন লক্ষ্য থাকতে পারে, বাট মানবতা ও ন্যায় এবং শান্তির পথে এগিয়ে যাওয়া। আসুন হাত ধরাধরি করে বলি, সামনে হাঁটি। পথ যত অন্ধকারই হোক, একটি হাতের যদি উপরে আরেকটি হাত থাকে, আলো আসবেই, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। ধন্যবাদ সবাইকে। ভাই আর 30 সেকেন্ডে ছোট্ট একটি প্রশ্ন, যেহেতু আপনি কথার মধ্যে দিয়ে একটি সম্পূরক প্রশ্ন আমার চলে আসছে। আপনি এইমাত্র বললেন যে আসুন একে অপরের হাত ধরে দাঁড়াই। দাঁড়াই মানে কি কালকেই কি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এই ঘটনার প্রতিবাদে কি কিছু করতে যাচ্ছেন? প্রতিবাদ শুরু হবে কেন্দ্র থেকে, কেন্দ্র থেকেই নির্দেশনা আসবে। মফস্বল আপনি ভালোভাবেই জানেন, শুরুটা কখনোই আমরা করতে পারবো না, যেহেতু একজন ব্যক্তি আক্রান্ত হওয়া আর একটি প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার মাঝে অনেক পার্থক্য আছে। এখানে যদি কোনো ব্যক্তি সাংবাদিক হতো, একজন সাংবাদিক হতো, তাহলে হয়তো আমরা শুরু করতাম। যেহেতু এটি প্রতিষ্ঠান, সেহেতু এই নির্দেশনা প্রাতিষ্ঠানিকভাবে আসবে। যখন এই নির্দেশনা আসুক, আমরা অবশ্যই ঝাঁপিয়ে পড়ব। এটা কি আইন করে নিষেধ করা আছে যে ঢাকায় করলেই পরে ঢাকার বাইরে করা যাবে? গতকাল কুমিল্লাতে হয়েছে, এর আগে দেখলাম রাজশাহীর কোথায় যেন হয়েছে। অর্থাৎ হয়তোবা ঢাকা প্রেস ক্লাব কিংবা ঢাকা সাংবাদিক ইউনিয়ন কিংবা ঢাকা রিপোর্টার্স ইউনিটি কিংবা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বড় বড় সাংবাদিক সংগঠনগুলো যদি এট এ টাইম সম্মিলিতভাবে করে, তাহলে হয়তো এটার বিস্তৃতিটা একটু বড় আকারে ছড়িয়ে পড়ে। তখন সবাই কম্পিটিশন করে কিন্তু আসলে এই ধরনের প্রতিবাদ কিংবা বিক্ষোভ মানববন্ধনগুলি করে। যেহেতু এখন আসলে অনেকটা বিচ্ছিন্নভাবে হচ্ছে, গতকালই কুমিল্লায় হয়েছে, বিশাল আকারে হয়েছে এবং এটি বিভিন্ন গণমাধ্যম সহ ফেসবুকে ভাইরাল হয়েছে। তাহলে আপনাকে ঢাকার জন্য বসে থাকতে হবে কেন? আপনার নিজে থেকে নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের যে একটি আদালত রয়েছে, সেখান থেকে কি আপনি অনুভব করেন না? আপনার ভিতরে কি বোধোদয় হয় না যে ঢাকায় এত বড় একটি দুর্ঘটনা, এক নারকীয় তাণ্ডব ঘটলো, সেটি ঢাকার দিকে না তাকিয়ে অন্তত আমি শুরুটা করি না। আপনি শুরু করলে তো ঢাকার লজ্জা পাবে। আপনি ওদের লজ্জাটা অন্তত দিয়ে দেন না, সেটা তো করতে পারেন। ধন্যবাদ দাদা। এখন যেহেতু সম্পাদক, বাংলাদেশের সকল পত্রিকার সম্পাদকদের একটা সভা হয়েছে, সেখানে ওনারা তো একটা ঘোষণা দিলে পারতো যে আমরা প্রথমে উপজেলা লেভেল, জেলা লেভেলেও আমাদের প্রতিবাদ এত এত তারিখ হবে। ওনাদের যারা সম্পাদক, তাদের প্রতিনিধি কিন্তু সারা জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওটা ওনাদের তো ওটা ওরা আমরা করছে। প্রথম আলো কিন্তু করছে। প্রথম আলো তার ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গায় করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওরা যেমন বলে না যে করতে হবে না, আরে মানে এই মুহূর্তে নির্দেশনা নাই, আবার এটাও তো বলে নাই যে ভাই তোমরা কইরো না। যাই হোক, আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক বন্ধুরা একটু একটু এই বিষয়টাতে একটু পিছিয়ে থাকতে চায়। সেক্ষেত্রে আমার মনে হয় সোহাগ আরিফিন আমাকে একটা নিশ্চয়ই সান্ত্বনা খবর শোনাবেন। চট্টগ্রামে নিশ্চয়ই কালকে এর প্রতিবাদ হবে, কি বলেন সোহাগ ভাই? সিআর এর পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ দাদা। আসলে
দাদা ওই সময় আমি কথা বলার শেষে আপনি বললেন যে কি যেন বলতে চাচ্ছিলাম না, কি যেন বলতে চাচ্ছিলাম না। আমি কিন্তু বলতে শুরুতেই গিয়েও বলতে বলে দিয়েছি। পারছিলেন না, কি যেন মানে লুকাতে হ্যাঁ, চাচ্ছিলেন বা কথা। শুরুতেই কিন্তু আমি বলেছিলাম বেঁচে আছি এটাই শ্রেয়। ঠিক আছে? এটা এটা মাহফুজ আনামও বলছে। হ্যাঁ, তো আমি ভাইয়ার কথাটাই বললাম যে সত্যি বেঁচে আছি যে এটাই শ্রেয়। কারণ দেখেন আমাদের চট্টগ্রাম হচ্ছে রাজধানী ঢাকার পরে বাংলাদেশে চট্টগ্রামের অবস্থান। তাহলে আমাকেও আমার এই জায়গাটা থেকে যখন কোনো একটা পদক্ষেপ নিতে হয়, যে আমার যে ৩০-৩৫ জনের যে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দক্ষ এবং গণমাধ্যম কর্মী মাঠ পর্যায়ে যারা কাজ করছে, যারা আছেন তাদেরকে নিয়েও আমার চিন্তা করতে হয়। কারণ আমরা সকলেই এখন বাসাবাড়িতে ঘুমাচ্ছি। হ্যাঁ, এটলিস্ট এতটুক বলতে পারি। কিন্তু কখন এই খড়গ আমার উপরে আসবে যে বাসাবাড়িতে ঘুমাতে পারবো না, কোথাও দিয়ে পালায়ে যাইতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে চিন্তা করতে হয় কোনো একটা কর্মসূচি দেওয়ার আগে। হ্যাঁ, যেখানে আমি আপনার এই নবীনগরের কথাতেই বারবার বলে এসেছি যে আমাদের চট্টগ্রামে প্রায় ১১ থেকে ১২ জন সাংবাদিকের উপরে বিভিন্ন রকমের ন্যাক্কারজনক হামলা হয়েছে, মামলার শিকার হয়েছে। হ্যাঁ, পুলিশ আমাদেরকে মেরেছে। পুলিশ মানে মন চাইছে ঠাস করে ১০ মিনিটের জন্য একটা থানার লকআপে ঢুকিয়ে ফেলছে। এগুলা নিয়ে কিন্তু আসলে কিছুই হয় নাই। হ্যাঁ, তো দেখেন এই কারণেই ঢাকার এই মেসেজটাকে আমরা একটু গুরুত্ব বহ বলে মনে করছি। কারণ দীর্ঘদিন পরে এই মেসেজটা সত্যিই খুব মানে অনেক আশা যোগায়। আমাদের মতো তৃণমূলে আমরা যারা কাজ করছি তাদের কাছে এই আশাটা যোগায় যে হ্যাঁ, এরকম একটা ঘোষণার প্রয়োজন ছিল কেন্দ্র থেকে। কারণ ওই যে রিপোর্টার্স ক্লাবের আমাদের যে ভাই আছে এখানে, তিনি বলেছেন যে হ্যাঁ, যেটা আসবে কেন্দ্র থেকে আসবে। কারণ আমরা তৃণমূলে কাজ করি। আমরা তৃণমূলে কাজ করি। আমাদের এই জিনিসগুলোকে তৃণমূলে যারা আমাদের সাথে কাজ করে, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে তাদের কথাও চিন্তা করতে হয়। ঠিক আছে? আর এখানে আপনি যে সোহাগ ভাই, কথাটি আমি লাস্টে যদি বলেছেন, আপনাকে একটা প্রশ্ন করি ছোট্ট করে, এই যে আপনি বললেন যে কেন্দ্র থেকে নির্দেশ আসতে হবে, আমি যেটুকু জানি যে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম ফেডারেশন সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি যাই বলি না কেন, সিআরএ কিন্তু ঘন ঘন নানান ধরনের প্রতিবাদ করে, নানান গণমাধ্যমের উপর নানান নির্যাতন, হামলা মামলা নিয়ে আপনারা কিন্তু বেশ তৎপর। আপনারা কি এই যতগুলো প্রোগ্রাম করলেন, প্রতিবাদ করলেন, মানববন্ধন করলেন, নানান ধরনের বিক্ষোভ করলেন, আপনারা কি ঢাকার নির্দেশনা মতো সবসময় করেন? না, এটা দাদা আপনিও দেখেছেন। আমি এমনও মানববন্ধন করেছি যেটা সারা বাংলাদেশে কোথাও তো তেমন হয় নাই, কিন্তু আমি করেছি। প্রতিবাদ সভাও করেছি। মানববন্ধন করতে না পারলে প্রতিবাদ সভা করেছি, প্রতিবাদ সভা করতে না আপনি পারলে সেটাই মানববন্ধন করেন না। করেছি। আপনি সোহাগ ভাই, থেমে আপনি তো থাকিনি। সাংবাদিক নেতা। আপনি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামে অনেক বাঘা বাঘা সাংবাদিক, আমি অন্তত আমার এই মামলা সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকবার গেলাম, তো আপনার সঙ্গেই যাওয়া, এবং অনেক বড় বড় সাংবাদিকদের সঙ্গে আমার পরিচয় ঘটে ডিউ টু ইউ। তো তাদের অনেকের কাছ থেকে কিন্তু শুনেছি আপনি এই ক্ষেত্রে বেশ অগ্রগামী। আপনি নিজে থেকেই নানান ধরনের কর্মসূচি নেন, এবং ছোটখাটো একজন সাংবাদিকও বাংলাদেশের কোথাও আক্রান্ত হলে আপনি সেটা জানতে পারলেই আপনার ৩০-৩৫ জন সিআরএর প্রতিনিধিকে নিয়ে কিন্তু আপনি রাস্তায় দাঁড়িয়ে যান। সেই জায়গায় প্রথম আলো আর ডেইলি স্টারের মতো একটি দুটো প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, ধুলায় মিশিয়ে দেওয়া হলো। আপনি বসে আছেন, ঢাকা থেকে যদি ভাইয়েরা বলে এরপর আপনি দাঁড়াবেন। না দাদা, এখানে আমি আপনাকে আরেকটা জিনিস বলি। আমি কিন্তু যখনই ঘটনাটা জানি তখনই কিন্তু আমাদের সিআর এর পেজ থেকে এটার প্রতিবাদ লিপির মাধ্যমেই বিবৃতি, আমরা প্রতিবাদ বিবৃতি। আমি জানিয়েছি। যেটা বলেছিলাম এবং আমার লেখায়, যে এবং আমরা বিবৃতি দিয়ে আমি আমরা আমাদের দায়টা হয়তোবা ধরতে চাই। আমি আমি হয়তোবা আপনার আজকে নবীনগরের লাইভের মাধ্যমে বলছি, আমি হয়তোবা মানববন্ধন করব না বা প্রতিবাদ সভা করব না, কিন্তু আমি একটা ভিন্ন কিছু চিন্তা করতেছি। যেরকম ঢাকা থেকে এত বড় একটা মেসেজ আসলো, এই মেসেজটাকে কিভাবে সংগঠিত করা যায় সেটার জন্য আমি চিন্তা করছি একটা গোল টেবিল বৈঠক, যে আমার চট্টগ্রাম বিভাগে যারা আছে, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে যে দেখো এরকম একটা মেসেজ কিন্তু ঢাকা থেকে আছে, তা আমরা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই চিন্তাটা করে আমি হয়তো ২৬ তারিখ ওই ধরনের একটা গোল টেবিল বৈঠক জানুয়ারির করবো। মাঝামাঝি প্রোগ্রামটাকে কিভাবে সফল করা যায়, সেটাও হ্যাঁ, একটা ভালো দিক। আমি ধরো ওই ধরনের প্রোগ্রাম করব, বা আমি এই ধরনের চিন্তা ভাবনাও করছি আমার সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে, যে আমরা একটা স্মারকলিপি দেই, মানে এটা অ্যাটলিস্ট মানে রিটার্ন জবাব আসবে
ঠিক আছে? তো এই চিন্তাগুলো এখন করতেছে, কারণ শুরুতেই বলেছি যে দাদা আমার চেয়ে অনেক বড় মাহফুজ ভাই, অনেক সিনিয়র, অনেক প্রজ্ঞাতার, সেই যখন বলছে যে বেঁচে আছি এটাই তো বহুত কিছু রে ভাই, ঠিক আছে? সেই জায়গায় আমি একজন চুনোপুটি ভাই, হ্যাঁ। তবে আমি সবসময় গণমাধ্যম কর্মী, গণমাধ্যম যে কোনো বিষয়, যেমন ধরেন আমি এই যে অনেকে অনেক রকম কথা বলতেছে, হ্যাঁ, আমার সাথে যখন মব, এই যে ইয়ার নাইমের কথাটা বলি একটু, এটা দিয়ে শুরু করি। মব মব তো তখনও ছিল যখন আমি নতুন কাগজ পত্রিকায় কাজ করতাম, হ্যাঁ, তখন আমার সম্পাদক এই যে রিজেন্টের প্রতারক শাহেদ, ঠিক আছে, সেই শাহেদ আমাকে তো মামলা দিয়েছে আমার পরিবারের, আমার মা বাবা ভাই, আমার মা বাবা বোনরা মিলে 5 জনকে মামলা দিয়েছে। ওটা ছিল এক রকমের মব, হ্যাঁ। তখন কিন্তু ওটা মব নামে ছিল আমরা না, কিন্তু এখন আমরা এখন আমি বলি দাদা শেষ করি, আমি দাদা একটু শেষ করতে দেন। মব ছিল, হ্যাঁ। এবার দেখেন প্রথম আলো আমরা ঢালাওভাবে বলছি যে হ্যাঁ, প্রথম আলো কিছু কিছু ক্ষেত্রে এই যে এই আজার ভাই বললো, কিছু কিছু মফস্বলের তৃণমূলের কিছু কিছু গুটি কয়েক সাংবাদিকের জন্য প্রথম আলো এই জিনিসগুলো একটু এড়িয়ে চলে, কিন্তু মানে কোনো সাংবাদিকের বিপদে না। আমার সাথে যখন আমাকে যখন শাহেদ মামলা দিয়েছে, তখন প্রথম আলোর আসাদুজ্জামান ভাই শাহ আমানত ভাইয়ের কাছ থেকে, এখন দুজনের কেউই প্রথম আলো আছে কিনা আমি জানি না, আসাদুজ্জামান ভাই থাকতে পারে, শাহ আমানত ভাই নাই। তো শাহ আমানত ভাইয়ের কাছ থেকে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন করে আমার ইন্টারভিউ নিয়েছে। তো আমরা সাংবাদিকতা করি, সংগঠন করি, আমরা চাই সংবাদ সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম, সেটা অফিস হোক, ওই অফিসে 200-300 কর্মচারী হোক, তারা সবাই আমাদের সহকর্মী, সহকর্মীদের বিষয় বিপদে আপদে আমরা সবসময় পাশে ছিলাম এবং পাশে থাকতে চাই। এটাই হচ্ছে বাহ, আমার এবং খুবই আমার সংগঠন পিয়ারের আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু সর্বশেষ যাকে দিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেই প্রথম আলোর সিনিয়র সাংবাদিক বন্ধু আজহারুল হক আজহার, তার কাছে যেতে চাই, আবার ঢাকা চট্টগ্রাম থেকে। এবং যেটি এতক্ষণ সোহাগ আরিফিন ভাই বহু চেষ্টা করেও তার কাছ থেকে একটি আন্দোলন আমি বের করতে পারলাম না, বরং তিনি আমাকে আরো নিরুৎসাহিত করলেন যে তিনি বরং এই ধরনের আন্দোলন ঘোষণা করতে গিয়ে বাড়িতে ঠিকভাবে তার ছেলেদেরকে নিয়ে, তার যে বাহিনী অর্থাৎ সিআর এর সদস্যবৃন্দ, তাদেরকে কতটা বিপদের মুখে ফেলে দিবে সেটিও কিন্তু তিনি এখানে প্রশ্ন তুলেছেন। তাহলে আমার মনে হয় আমার বউ শুনছে সেখানে শুয়ে শুয়ে এবং টিপ্পনি কাটছে আমাকে নানাভাবে চোখের ইশারা দিয়ে যে তুমিও বুঝো তোমার টক শোটা বন্ধ করে দাও। না সোহাগ ভাই, আমার এটা বন্ধ হবে না। আমি যখন শুরু করেছিলাম 4-5 বছর আগে, এবং আপনি জানেন যে আমার উপর দিয়ে কত ধরনের ঝড় ঝাপটা যাচ্ছে, একাধিক মামলা হামলা, আওয়ামী লীগ আমলে আমি পর্যদস্ত হয়েছি। মানে আমি বেঁচে থাকবো সেটি আমার স্ত্রী, কন্যা, ছেলেরা ভাবেনি, কিন্তু এরপর আমাকে কিন্তু থামাতে পারেনি। আমি আমার কথা বলে গিয়েছি এবং বলছি এবং বলে যাব, এবং আগামী জানুয়ারি মাঝামাঝি সময়ে মাহফুজানা, মতি ভাই, দুজন শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয়, পূজনীয় দুজন ব্যক্তিত্ব বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে যে আহ্বানটুকু জানিয়েছেন, জানি না সেই আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলাদেশ থেকে কতজন সাংবাদিক সেখানে যাবেন এবং কি কর্মসূচি নেবেন। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি যেই আজকে এই একের পর এক গণমাধ্যম কিংবা সাংবাদিক আক্রান্ত হওয়ার পর আমাদের সাংবাদিকদের কি করণীয়, এই শীর্ষক যেই টপিকটি শুরু করেছি, আগামী জানুয়ারির মাঝামাঝি আসতে আসতে আরো 20 দিনে হয়তো আমি আরো 2 থেকে 3টি এই ধরনের টক শো করবো। সেটিতে আমার বাড়িতে থাকতে পারি কি না পারি সেটা গড নোজ, প্রভু দয়াময় আমাকে রক্ষা করবেন। আমরা একটু আসতে চাই আমাদের সর্বশেষ আলোচক যদি কোনো আশার বাণী শোনাই। আমি জানি না এই ভদ্রলোক মানে আমার বন্ধু আজহার, তিনি তার এলাকায় এই পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিবাদ করেছেন কিনা। তার আগে আমার মনে হয় টিটু কিছু বলতে যাচ্ছে। টিটু 1 মিনিটে কিছু বলে তারপর আমার মনে হয় ভাইকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ টিটু। আপনার ওই আমি আজহার ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আমার কথার অবশ্যই অর্ধেকটা আপনি বলে ফেলছেন। আজহার ভাই যে এলাকার প্রতিনিধি, ওই এলাকায় মানববন্ধন হয়েছে কিনা, আর প্রথম আলোর প্রতিনিধি নবীনগর নাই, যদি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আমরা মানববন্ধন করলে উপস্থিত থাকে কিংবা প্রথম আলোর অফিস থেকে কেউ উপস্থিত থাকে, অবশ্যই অবশ্যই ওই ঢাকার দিকে তাকায় থাকবো না, আমরা এই মানববন্ধন করব। তবে প্রথম আলো ডেইলি স্টারের প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। ভাই গো, তুমি যেহেতু প্রথম আলোর প্রতিনিধি না, আর যেহেতু এখানে পোস্টটা খালি আছে, তুমি একটা ভালো করে অনুষ্ঠান করে দেখাইতো না। আজহার ভাই তো তোমার টাকা যে বুঝে নবীনগরে কেউ সাহস করে নাই
এই ভদ্রলোক শাহিন রাজা টিটু এককভাবে এখানে 100-200 মানুষ দিয়া প্রথম আলোর এই ধরনের হামলার বিরুদ্ধে দেখিয়ে দিয়েছে যে আসলে সাংগঠনিক এবং সাংবাদিক নেতা হিসেবে কতটা ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সে কতটা একটিভ বলা তো জানা লাইক প্রথম আলোর যে সাংগঠনিক বিষয় বা ইয়ার বিষয় সেটা হলো পরে, কিন্তু যেহেতু এখন প্রতিনিধি নাই, জেলাতে তো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা আমরা আশা করতে পারি যে হয়তো বা খুব কাল পরশুর মধ্যে টিটুর নেতৃত্বে এই ঘটনার প্রতিবাদে নিশ্চয়ই কিছু একটা হবে। আজহার ভাই, সর্বশেষ আলোচক এবং যেটি আমার প্রশ্ন, এখন আবার টিটুও বলল, আপনার এলাকায় আসলে এই বিষয়ে কোনো প্রতিবাদ করেছেন কিনা বা কাল পরশু করবেন কিনা, বা আমাদের করতে কোনো বাধা আছে কিনা, যেটি বারবার সোহাগ আরিফিন, শাহিন রাজা টিটু কিংবা আমাদের নাইম তারা এ বিষয়ে আসলে সদুত্তর দিতে পারছে না, কারণ তারা বারবারই বলছে ঢাকার দিকে তাকিয়ে যে ওনারা আগে কি করেন সেটা দেখতে চাই। এরকম কোনো বাধা আছে কিনা যে আসলে প্রথম আলো না করলে আমরা ঢাকার বাইরের বন্ধুরা করতে পারবো না? আজহার ভাই। অফিসিয়ালি আমাদের এইভাবে কোনো সরাসরি কোনো নির্দেশনা নেই, তবে সারা দেশেই যেহেতু হচ্ছে পর্যায়ক্রমে হবে, এবং আমার এলাকাও আজকে করার কথা ছিল, যে কোনো কারণে আমি এটা পসপোন করেছি। তো ভাবছি যে বুধবারে করবো আর কি। মানে আমার বন্ধু সবার কিছু লোকজন আছে, তারা একটু ব্যস্ততার কারণে আজকে আমরা বিষয়টাকে ওভারলোক করেছি, তো করব। আর আর একটা বিষয় হয়েছে কি, আসলে ওদা আমি কিন্তু বারবার একটা কথা বলছি, অনেক কিছুই দেখেছি, কিন্তু ক্লিন হার্ট অপারেশন দেখেছি, 111 দেখেছি, আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, তখনও কিন্তু আমরা মায়ের খেয়েছি, তখনও কিন্তু ভাই হুমকি খেয়েছি। ভাই দুইটা শব্দ একটু একটু আচ্ছা, আওয়ামী লীগের আর একটা কথা বলছি, প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলা হয়েছে, আগুন দিয়েছে, মানুষ দেখেছে, সারা পৃথিবী দেখেছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, সাংবাদিকরা দেখেছে। আপনি কি জানেন যে গত 5ই আগস্টের পরে বাংলাদেশে কত অফিস দখল হয়েছে, কত মিডিয়া হাউস দখল হয়েছে? প্রেস ক্লাব দখল হয়েছে। সেটা বাদ দেন, প্রেস ক্লাব দখল হয় সবসময়, কম বেশি আগেও হয়েছে, এখনো হয়েছে, পালা বদলের পর হয়ে যায় এগুলি, কিন্তু অনেক মিডিয়া হাউস দখল হয়েছে নীরবে নির্ভীতে, যার নিউজ হয়নি, যা কেউ জানে না, যা কেউ দেখে নাই। অতএব এমন একটা পরিস্থিতিতে আমরা আছি, চাইলেই অনেক কিছু করা যায় না। সেকেন্ড থিং হলো, আমরা কাজ করি ক্ষুদ্র জায়গায়, আমাদের কিছু নির্দেশনার বিষয় আছে, আমাদের কিছু পলিসি আছে, আমাদের সেই পলিসির বাইরে যাওয়ার সুযোগ থাকে না চাকরি রক্ষার্থে। আর সাংবাদিকতা করবেন, সাংবাদিক তো আসলে স্বাধীন নয়, সম্পাদক স্বাধীন। সম্পাদক যদি সাংবাদিককে স্বাধীন মনে করে, তাহলে কিন্তু সাংবাদিক স্বাধীন। সাংবাদিকতা শুধু আমরা বলবো যে ক্ষমতাসীন দল বলি বা প্রভাবশালী গোষ্ঠী বলি, তাদের কাছেই আমরা জিম্মি বা এই, তা তো নয়। আমরা তো অফিসের কাছে বা মালিক পক্ষের কাছেও কিছুটা হাত পা বাঁধা থাকে, অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। সেটা যে যত বড় পত্রিকায় কাজ করেন আর যত ছোট পত্রিকায় কাজ করেন। অতএব আমার শেষ কথা হলো এইটা, যে কেউ নীরবে নির্ভীতে কাঁদে, আর কেউ কারো কান্দন চিৎকার করে দেখে। অর্থাৎ আজকে যেটা ঘটেছে বাংলাদেশে, সেটা হলো সর্বশেষ একটা রূপ, যে অগ্নিসংযোগ করা বা হামলা করে ভাঙচুর করা, এইটা একটা প্রকাশ্য রূপ। কিন্তু গোপন বহু রূপ এই গত 18-17 মাসে হয়ে গেছে, যেগুলো কিন্তু মানুষ জানেনি। অতএব আমরা এরকম কিছু দেখতে চাই। আমরা অনেকে বললেন যে মব আগেও হয়েছে, আগে হয়েছে বিধায়ী তো 5ই আগস্ট ঘটেছে, আগে হয়েছে বিধায়ী তো জুলাই যুদ্ধ হয়েছে। রাইট। তো জুলাই যুদ্ধের পরে কেন এটা হবে? কেন বৈষম্য হবে? কেন ইনসাফ হবে না? তাহলে এত মানুষের জীবন দেওয়ার প্রয়োজন কি ছিল? এত মানুষ আহত নিহত কেন হইল? আমরা পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তনের পরে কেন এটা হচ্ছে? তার মানে আমরা পরিবর্তন হইনি। এটি হলো বাস্তবতা, বাস্তবতার জায়গা। সর্বশেষ আমি বলবো, আসলে সারা বাংলাদেশে যারা মিডিয়া কর্মী আছে, সাংবাদিক আছে, সংবাদ গণমাধ্যম প্রতিষ্ঠান আছে, সকলেরই একটা ঐক্যের দরকার। সেই ঐক্য যতদিন পর্যন্ত দৃঢ় না হবে, মজবুত না হবে,
ততদিন পর্যন্ত সাংবাদিক, সংবাদকর্মী, মিডিয়া হাউস এগুলো মার খাবে, হামলা হবে, কোনো বিচার হবে না, এই সাহস বেড়ে যাবে। এটি বাস্তবতা। এই বাস্তবতার জায়গায় থেকে আমাদের সকলকে অনুধাবন করতে হবে। মালিক পক্ষ, সম্পাদক পক্ষ, সাংবাদিক পক্ষ, সবকিছু সবার সাথে সবার শেয়ার করতে হবে, আমি যেটা মনে করি। তাহলেও কিছুটা হলে এই দেশ, এই সমাজ প্রতিরোধ গড়ে উঠবে, সমাজের সভ্যতা ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে, এবং আমরা যখন মুখ খুলে, হাত খুলে সত্য ঘটনা লিখতে পারবো, সত্য হজম করার ক্ষমতাও থাকতে হবে অনেক। সেটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত মিডিয়া হামলা, সাংবাদিকের উপর হামলা, সাংবাদিককে মেরে ফেলানো। আপনি কি আরেকটা জিনিস দেখেছেন? খুলনায় প্রকাশ্য গুলি করে সাংবাদিক মেরেছে সে, কেউ জানে? সভাপতি চিন্তা করছেন? কেউ জানে? কই সাংবাদিকরা কেউ কান্নারা দিচ্ছে? এটা ঢাকা পড়ে গেছে ঘটনার কারণে। এই দাদা, এরকম বহু ঘটনা ঢাকা পড়ে যাবে, এরকম বহু ঘটনা ঢাকা পড়ে যাবে। মাঝে মাঝে দুই একটা ঘটনা উজলে উঠে, কই সেখান তো আমরা কেউ কথা বলিনি, সেখান তো কোনো গণমাধ্যম ঢালাও ভাবে তাকে নিয়ে লিখছে না। এইগুলো আমাদের দেখা দরকার সবকিছু। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ আমাদের এক সাংবাদিক বন্ধু জুয়েল রানা। আমি যেখানটা থেকে অনুষ্ঠানটা করছি, আমার খুবই স্নেহভাজন, তার একটি কমেন্ট শেষ মুহূর্তে, উত্তর হয়তো দেওয়ার কোনো সুযোগ নেই, আমি একটু পড়তে চাই, অনেক লম্বা কমেন্ট। জুয়েল রানা লিখেছে, একের পর এক সাংবাদিক এই বিষয়ে কথা বলছেন, মত দিচ্ছেন, বিশ্লেষণ করছেন। এটা আমাদের গণমাধ্যমের একটি বিশাল শক্তির পরিচয় বলে আমি মনে করি। ভিন্ন ভিন্ন মত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সত্য, স্বচ্ছতা এবং জনস্বার্থ। লাইভ টক শো গুলোতে অবশেষে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পাচ্ছে, যা একটি সুস্থ গণতান্ত্রিক চর্চারই যেন নিদর্শন। প্রিয় গৌরাঙ্গদার টকশোর মতো প্ল্যাটফর্মে এই গঠনমূলক আলোচনা সমাজকে সচেতন করছে, প্রশ্ন করতে শেখাচ্ছে এবং সমাধানের পথ দেখাচ্ছে। এভাবেই দায়িত্বশীল সাংবাদিকতা, ইতিবাচক সংলাপ আমাদের সামনে সাংবাদিকতাকে এগিয়ে নেবে, এটাই তার বিশ্বাস। অসাধারণ জুয়েল রানা, চমৎকার একটি মন্তব্য করবার জন্য, এবং একটি শেষের দিকে আমার মনে হয় সুযোগ থাকলে এর উপরও 2-4-5 মিনিট কথা বলা যেত। প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই আজকের এই আলোচনা অনুষ্ঠানটি। আমরা বলেছি 410 পর্বের এই আলোচনার বিষয়বস্তু একের পর এক গণমাধ্যম তথা সাংবাদিকরা আক্রান্ত, এ বিষয়ে আমাদের করণীয় কি। আমি যখন এরকম একটি শীর্ষক আজকের এই টপিক নির্ধারণ করি, তখনই সমাজের কল্যাণে আমরা জেনে গেলাম যে ঢাকার ইন্টারন্যাশনাল যে প্যান প্যাসিফিক সোনারগাঁ যে হোটেলটি রয়েছে, সেখানে সম্পাদক পরিষদ এবং মালিকদের সংগঠন নোয়াব তাদের যৌথ উদ্যোগে আজকে একটি সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে এই মব ভায়োলেন্স থেকে উদ্ধার পেতে এবং সাংবাদিকদেরকে, যে কথাটি একটু আগে আমাদের প্রথম আলোর বন্ধু আজাদ বলেছেন, যে সবার আগে আমাদের একটি মঞ্চে সবাইকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এই ধরনের ঘটনাগুলোর প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আমার মনে হয় সেই দিকেই যাচ্ছে জানুয়ারির মাঝামাঝি যেই ডাকটি দেওয়া হয়েছে দুটো শীর্ষ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে। আমরা আশা করছি যে ঢাকায় সারা দেশ থেকে হাজার হাজার সাংবাদিকরা সেদিন যাবে, এবং বাংলাদেশের যে বহুধা বিভক্ত, অন্তত কেউ বলে 20, 25, 30 ভাগে সাংবাদিক সংগঠনগুলো বিভক্ত, 5টা যদি উত্তরে যায়, 6টা যায় দক্ষিণে, 7টা যায় পশ্চিমে, বাকি 8টা যায় পূর্বে। এইভাবে দিক বেদিক ছোট ছোট যে সমস্ত সংগঠনগুলো করে আমরা আমাদের শক্তিকে দুর্বল করছি প্রতিনিয়ত, এবং যখনই আমরা আলোচনা করতে যাই তখনই যে কথাটি খুব জোর গলায় বলি, যে সাংবাদিক যখন সাংবাদিকের প্রধান শত্রু, তখন এই ধরনের মব ভায়োলেন্স কিংবা মামলা, হামলা, নির্যাতন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সেই জায়গা থেকে বোধহয় ঘুরে দাঁড়াবার একটি স্বপ্ন দেখাচ্ছে নোয়াব কিংবা সম্পাদক পরিষদ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো। জানুয়ারির মাঝামাঝি সময়ে নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথ নেতৃত্বে সমস্ত সাংবাদিক নেতৃবৃন্দ সারা দেশের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি যৌথ ঘোষণার মাধ্যমে সাংবাদিকদেরকে একীভূত করে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকে করতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঐক্য সুদৃঢ় হোক, সাংবাদিকতা দীর্ঘজীবী হোক।
শুভরাত্রি।